রেকর্ডিংটা দিয়ে দিই। আচ্ছা, তো গতদিন আমরা সান অলসো রাইজেস কি শেষ করেছিলাম সামারিটুকু? স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। তো যতটুকু পড়ানো হয়েছে ওখানে গল্প অনুসারে আমরা ক্যারেক্টারগুলো জেনেছি, গল্পের হয়তো স্টোরি লাইনটা জেনেছি। ওইটা দিয়ে তো কোশ্চেন আনসারের পুরোপুরি সাহস পাওয়া যায় না। তারপরেও চেষ্টা করবা তোমাদের বইয়ে যে সামারিটুকু আছে, ডিটেলস সামারি, সেটা আর একটু ভালো করে পড়ে নিতে। আর আমি যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস সহ যেগুলো দিয়েছি ওগুলো একটু ভালো করে পড়বা, কারণ ওগুলো কোশ্চেন আনসারের সাথে রিলেটেড। এখন আজকে আমরা নতুন আর একটা শুরু করার কথা, সেটা হলো কি সিজ দ্য ডে, তাই তো? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, সিজ দ্য হ্যাঁ ডেটা স্যার। শুরু করার কথা। আর এদিকে বিলাবেট তোমাদের পড়তে দেওয়া আছে, তাহলে আমেরিকান লিটারেচার মানে এই দুটাই বাকি আছে নাকি? আর কোনোটা আছে? জি না না স্যার। স্যার। হ্যাঁ, না স্যার। তো এই দুটা হলেই সিজ দ্য ডে মোটামুটি দুটো তিনটা ক্লাস নিয়ে আমরা শেষ করব। তারপরে বিলাবেট ওটা তোমরা কয়েকদিন পড়বা, তারপর আমরা চলে যাবো লিটারারি ক্রিটিসিজমে। আর আহ, মোটামুটি ক্রিটিসিজমের চারটা আছে। এগুলো কিছু সমস্যা আছে, কিছু বইয়ের সমস্যা, কিছু ইয়ার সমস্যা, তারপর আমরা মোটামুটি শেষ করব, সেটা সমস্যা না। আর তারপরে থাকবে হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। কন্টিনেন্টাল লিটারেচার তো এক দলের নাই, তো এই জন্য আলাদা করে আবার তাদেরকে দেখতে হবে, ওটা আবার সময় নিতে হবে আলাদা করে। আর এদিকে ইএলটি যাদের আছে তারা তো ওটা পড়তে চাচ্ছিল না, মানে পড়তে চাচ্ছ কিন্তু ইয়া করছো, ওটা আমি ওই যখন আহ, মানে ইএলটি যে ব্যাচটা আছে, মানে কী করবো আমি ওদের নিয়ে বলো, আমার ভালো লাগছে না। স্যার পড়বো আমরা স্যার। স্যার আমরা আছি স্যার। জি স্যার, আমরা পড়বো। জি ওই তো স্যার। যে যে পাঁচজন বলছো, পাঁচজন এমনি পড়ো তোমরা, বাকি 25 জন পড়ে না, ঠিক আছে? তো যাক, যে কজন বলতেছো ও কজন এমনি যুক্ত হও। ওকে, তো সিজ দ্য ডে আমরা শুরু করি, দেখি। আমারও হয়েছে জ্বালা, কথা দিয়ে আর কথা রাখতে পারি না, যে বাদ দিব করে আর দিন টাইনে নিয়ে আসতেছি। স্যার এই শেষ মুহূর্তে আর বাদ দেওয়ার চিন্তা করেন না স্যার, দয়া করে। বাদ আমি 2 জনের জন্য দিই না, বুঝতে পারছো? এর ভিতরে আছো 2 জনের জন্য আমি বাদ দিই না, তাছাড়াও আমি কবে বাদ দিয়ে দিতাম। আমি যে কী জিনিস তা আমার পরিবারের লোকজন জানে, তোমরা এখনো জানো না, বুঝতে পারছো? স্যার আমরাও তো বুঝতে পারি স্যার, কিন্তু সেভাবে সবাই মিলে হয় না স্যার। হবে না কেন, বললামই তো হওয়াতে হবে যে। স্যার আমরা তো ক্লাস করছি স্যার, এখন কি বলবো একই। আল্লাহ। স্যার অন্যদের জন্য আমরা প্রতিবার সাফার করি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পড়া শুরু করি, দেখি। দেখো, রাইটারের নাম হচ্ছে সোল বিলো। এই বিলো মানে কি? BELLO। বিলো মানে বুঝো বিলো মানে নিচে বোঝায়। না? কিন্তু এই বানানটা তো একটু ভিন্ন। এটাতে স্যার ডাবল এল আছে তো। ডাবল এল আছে। এই বিলো মানে কি? ওই যে ডাকে না ষাঁড়ের, হুম, ষাঁড় বুঝো, ষাঁড়, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওর জি ডাককে স্যার। বিলো বলা হয়। হুম, রোয়ারিং করা। দেখো, টু বিলো মিন্স টু শাউট ইন আ লাউড ডিপ অ্যান্ড অফ এন অ্যাংরি ভয়েস, অর টু রোয়ার লাইক আ বুল। হ্যাঁ, তে নাম দিয়েছে বিলো, ঠিক আছে?
তা আবার নাম দিয়েছে সোল বিলো, মানে কি সোল এরকম করে চিৎকার করতেছে নাকি, হ্যাঁ? মানে নাম যে পিতামাতা দেয় নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আচ্ছা, তো যাই হোক, ওটা আমাদের জানার দরকার নেই, জাস্ট নামটা এটুকু আসলাম, ভাইভাতে অনেক সময় ধরতে পারে, ঠিক আছে তো? জি স্যার। যে নামটা জি এই স্যার। নামটা দিয়ে বলবে এটার মানে কি বলো, তখন হয়তো এরকম ধরতে পারে। তো ঠিক আছে, এটা তাই দেখাই দিলাম, একটু মাথায় রেখো। সিজ দ্য ডে, এটা অনেক সময় মানে মানে অনেক সময় না, এটা নির্দেশ করে হচ্ছে সেই আমরা টু ড্যাফোডিল যে পয়েম পড়েছিলাম, মনে আছে ফার্স্ট ইয়ারে? জি স্যার, হ্যাঁ জি স্যার। স্যার। রবার্ট হেরিকের সেই যে তত্ত্ব, ঠিক আছে তো, মানে সেই কার্পি তত্ত্বের সাথে যায়। হ্যাঁ, তো কার্পে স্যার ডাইম ট্রি। অ্যান্ড্রিউ মার্ভেলের তাও তত্ত্বটা ছিল মনে তারপরে হয়। হ্যাঁ, অ্যান্ড্রু মার্ভেলের আছে যে ভবিষ্যৎ ভেবে লাভ নাই, প্রেজেন্ট ইজ এভরিথিং, ঠিক আছে তো? বর্তমান ব্যবহার করলে অতীত কাজে লেগে যাবে আর ভবিষ্যৎ ভালো হবে, ঠিক আছে তো? মানে ভবিষ্যৎটা বর্তমান হয়ে অতীতে ভালো একটা স্মৃতি থাকবে। যার বর্তমান ব্যবহার ভালো না তার অতীতও ভালো না, ঠিক আছে তো? তাহলে বর্তমানই সব। তোমার অতীত মানে কি? অতীত মানে কি বর্তমান না? বলো। জি হ্যাঁ, স্যার। তুমি আজকে যদি কারোর সাথে মারামারি করে তোমার কপালটা ফাটাও, তাহলে অতীতে দেখবা যে তোমার কপাল ফাটানো মারামারি হয়েছিল, ঠিক আছে তো? তা সেটা তুমি বর্তমানেই করেছো, অতীত হিসাবে, স্মৃতি হিসাবে এখন অতীতেই পড়ে আছে। আর যদি মনে হয় যে না কারোর সাথে ভালো সম্পর্ক করে ভালোভাবে আছো, তাহলে সেটা ভালো মতোই হবে। তাই তো যাই হোক, এখানে তিনি যে তত্ত্বটা দিয়েছেন সেটা একটু টেক্সটটা পড়লে ভালো হতো। টেক্সটটা কেউ কি পড়েছো বলো? কেউ পড়েছো টেক্সটটা? না স্যার। পড়ো। স্যার ডিটেলস আচ্ছা, আমারই তো পড়ছি। ভেরি গুড। ওরা তো পড়লাই না টেক্সটগুলো ফোর্থ ইয়ার, তাহলে কেন করে হলো? হ্যাঁ, ফোর্থ ইয়ারে টেক্সটগুলো তোমরা পড়লাই না। এখানে সুন্দর সুন্দর কথা আছে কিছু কিছু জায়গায়, আমিও তো টেক্সটটা পড়া দিতে পারছি না, এটাও তো বেশ সময় লাগবে। হ্যাঁ, তো কিছু কিছু সেই সময়ের দাগানো। হুম, তারপর এখানে কিছু কিছু কথা আছে, আমি এটা ছবি টবি তুলে একটু দেখানোর চেষ্টা করব। আসলে হয় না, সামারি টামারি পড়তে গেলে তখন এগুলো মাথায় আসে না, বা এগুলো দেখানো হয় না, আর না দেখালে আসলে এগুলো হয়ও না। সোল ভিলো হচ্ছে 20th সেঞ্চুরি আমেরিকান লিটারেচারের একজন মোটামুটি সিগনিফিক্যান্ট রাইটার। তাহলে 20th সেঞ্চুরি আমেরিকান লিটারেচার, 20th সেঞ্চুরি বলতে আমরা বুঝি বিংশ শতাব্দী নাকি, যেটা 1901 সাল থেকে শুরু হয়ে 2000 সালে এসে পৌঁছেছে। হ্যাঁ, তো দেখো তার জন্ম হচ্ছে কত, 1915 সালে, যদিও এখানে আপডেট করা হয়নি, এটা অন্য একজন ইয়ার কপি পেস্ট করলে যেটা হয় আর কি। 1915 সালে তার জন্ম, আর তার মৃত্যু কত সালে দেখো, কোথায় গেল মৃত্যুটা, এখানেই আছে, হারালাম কোথায়, ডেট 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 নোবেল পুরস্কারের ব্যাপারটা আছে এখানে, ডেটের ইয়েটা দেখছি না, তা দেখি আমরা একটু ওখান থেকে সার্চ দিই। SAUL সোল 2005, এটাই 2005 সাল। তাহলে কত বছর বাঁচলেন উনি বলো তো? ওদিকে হচ্ছে কত, 85 বছর, আর এদিকে 5 বছর নাকি, 90। 90 হ্যাঁ বছর। স্যার, 90 বছর। তাহলে এখানে যেটা এসেছে সেটা হলো যে হিজ ওয়ার্কস এক্সপ্লোর দ্য ডিলেমাস অফ মডার্ন ম্যান, যেহেতু এটা মডার্ন লিটারেচারের অংশ, সেখানে কী পাচ্ছে, অ্যালিয়েনেশন, আইডেন্টিটি, মোরালিটি এবং দ্য সার্চ ফর মিনিং ইন আ ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ড। মানে বর্তমানে আমরা এই যে মডার্ন লিটারেচার বা হচ্ছে ফোর্থ ইয়ারে যা পড়েছি তার অধিকাংশ থিম তো মানে এগুলোই নাকি, হ্যাঁ? জি স্যার। হ্যাঁ স্যার। এগুলোরই, সে নভেল বলো, ড্রামা বলো, পোয়েট্রি বলো, একই ধরনের থিম। অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার 1976 along with 3 Pulitzer prizes. সোল ভিলো's career
লিটারি ক্যারিয়ার রিফ্লেক্টস বোথ দ্য কালচারাল কমপ্লেক্সিটি অফ মডার্ন। তাহলে তার ভাষা হচ্ছে কানাডা, কিন্তু কানাডা যেহেতু আমেরিকার পাশে অবস্থিত, তবে আমেরিকা লিটারেচার সাথে রিলেটেড হয়ে যাচ্ছে। তো তার জন্ম মৃত্যু নিয়ে দেখো, এখানে একটা বিষয় খেয়াল করো, তার জন্ম হচ্ছে কোথায়? কানাডাতে, এবং রাশিয়ান জুইস ইমিগ্রেন্ট প্যারেন্টস। তাহলে হচ্ছে তার বাবা হচ্ছে রাশিয়ান, তাই তো, আর তার মা হচ্ছে কি? জুইস। হ্যাঁ, জুইস। অতএব হিজ ফ্যামিলি হ্যাড ফ্লেড দ্য অ্যান্টিসেমিটিক পারসিকিউশন অফ সিজারিস রাশিয়া, ক্যারিং উইথ দেম আ স্ট্রং সেন্স অফ জুইশ আইডেন্টিটি, ইন্টেলেকচুয়াল সিরিয়াসনেস অ্যান্ড মোরাল কনসার্ন। মানে ওই যে তার সেই অভ্যাসটা আছে। In 1924, when Bilo was 9 years old, his family moved to Chicago, a city that would become central to his imagination. তাহলে সেখান থেকেই তিনি আমেরিকাতে প্রবেশ। তার পড়াশোনার ব্যাপারটা তোমরা একটু দেখে নিও। লিটারেরি ক্যারিয়ার দেখো, সোল ভিলোজ বিগেন হিজ ক্যারিয়ার ডিউরিং দ্য টার্বুলেন্ট ইয়ার্স অফ দ্য গ্রেট ডিপ্রেশন অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড, হ্যাঁ, যে সময় কি প্রোফাউন্ডলি, পিরিয়ড দ্যাট প্রোফাউন্ডলি শেপড হিজ ওয়ার্ল্ড ভিউ। হিজ ফার্স্ট নভেল ড্যাংলিং ম্যান is a diary-like narrative that examines the psychological paralysis of Joseph, a young intellectual waiting to be drafted into the army. আর্মিতে প্রবেশ করবে সেই। The novels reflects existential themes, similar to those found in the works of Kafka and Sartre. কাফকার নোভেলের নাম কি? এর নামটা কি? মেটামরফোসিস, তাই তো? তা বলছে অন্যান্য রাইটিংগুলো আছে, অত আমি দেখবো না। বলছে আদার সিগনিফিক্যান্ট ওয়ার্ক ফ্রম দিস পিরিয়ড ইনক্লুড সিজ দ্য ডে, আ শর্ট বাট পাওয়ারফুল নভেল ফোকাসিং অন টমি উইলিয়াম, আ মিডল এজ ম্যান এক্সপিরিয়েন্সিং ইমোশনাল অ্যান্ড ফিনান্সিয়াল কলাপস। ঠিক আছে, তো বাবা ছেলের সম্পর্ক দেখবো আমরা। দ্য নভেল এক্সপ্লোর থিমস অফ ফেইলার, সেলফ ডিসেপশন অ্যান্ড দ্য লঙ্গিং ফর হিউম্যান কানেকশন ইন আ ক্যাপিটালাইজ সোসাইটি। হ্যাঁ, একটা ক্যাপিটালাইজ সোসাইটিতে মানুষের সম্পর্ক কেমন হয়, পিতা মাতা ভাই বোনের সম্পর্ক কেমন। এখনকার পিতামাতার মধ্যে, তাই তো, সন্তানের মধ্যে সম্পর্ক কি খুব স্ট্রং বর্তমানে, বলো, নাকি স্বার্থের সম্পর্ক? অধিকাংশই স্বার্থের সম্পর্ক। অল্পতেই সম্পর্কগুলো সব কেটে যাচ্ছে। হ্যাঁ, আগে মারামারি ফাটাফাটি হলেও সম্পর্ক এত তাড়াতাড়ি কাটতো না, আর এখন অল্পতেই সম্পর্কগুলো কেমন জানি কেটে যাচ্ছে। মনে হচ্ছে যেন দূরত্ব রাখাটাই যেন এখন সবার উদ্দেশ্য, বুঝতে পারছো? মানে দূরত্ব রাখতে পারলেই যে লাভ, মানে দূরত্ব রাখতে পারলেই লাভ, হ্যাঁ, এটাই যেন বর্তমানের মানুষদের উদ্দেশ্য, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, এগুলো তোমরা পড়ো, ওগুলো আমি আর ইয়ে করতে যাচ্ছি না। আমরা সরাসরি একটু ব্যাকগ্রাউন্ড এনালাইসিসের এই জায়গাটা পড়ি। এখানে মেনলি কি এসেছে দেখো, নভেল মানেই রাইটারের ব্যক্তিগত, হ্যাঁ, যে রাইটিং মানে অভিজ্ঞতা, তার ফ্যামিলি লাইফ, এগুলো অনেকখানি চলে আসে। দেখো, দ্য ব্যাকগ্রাউন্ড অফ সিজ দ্য ডে ইজ শেপড বাই সেভারাল কি ফোর্সেস, সোল বিলোজ, পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, পোস্ট ওয়ার আমেরিকান social realities, Jewish immigrant identity, and existential philosophy, and the broader literary climate of mid-20th century America. এই সব কিছুই তাকে অ্যাফেক্ট করেছে তার এই নভেলটা লিখতে। আন্ডারস্ট্যান্ডিং দিস ইনফ্লুয়েন্সেস হেল্পস ইলুমিনেট হোয়াই দ্য নভেল পোর্ট্রেস সাচ ডিপ ইমোশনাল ভালনারেবিলিটি অ্যান্ড মোরাল আর্জেন্সি। যে যদি আমরা পিছনের এই বিষয়গুলো জানি, তাহলে হয়তো নভেলটা বুঝতে আমাদের আরও সহজ হবে, বা থিমেটিক আইডিয়াটা আমরা সহজে বুঝতে পারবো। সোল বিলো's own life deeply influenced the creation of Seize the Day, তার জীবনের, নিজের জীবনের যে ব্যাপারটা। লাইক ম্যানি অফ হিজ প্রোটাগনিস্ট, বিলো ওয়াজ অ্যান ইন্টেলেকচুয়াল আউটসাইডার। হ্যাঁ, সে একজন আউটসাইডার, শেপড বাই জুইস ইমিগ্রেন্ট রুটস, ফিলোসফিক্যাল রিফ্লেকশন অ্যান্ড পার্সোনাল স্ট্রাগল। বোর্ন ইন 1915 to Russian Jewish parents, Bilo grew up balancing cultural tradition with American modernity. তবে দেখো, তিনটা বিষয়, হ্যাঁ, জুইস প্যারেন্ট, রাশিয়ান প্যারেন্ট এবং আমেরিকান মডার্নিটি। তাহলে তিনটা দিক থেকে তার কালচারাল ব্যাপারগুলোকে ব্যালেন্স করে চলতে হচ্ছে। কারণ জুইস এক রকমের কালচার ফলো করে, রাশিয়ানরা এক ধরনের কালচার ফলো করে, আর আমেরিকান কালচার তো আছেই।
তাহলে তার নিজস্ব পরিবারে এরকম ভিন্ন দুই গোত্রের মানুষ সাথে তার আমেরিকান কালচার, কানাডান কালচার, এগুলো তাকে ফলো করতে হয়েছে। অতএব দিস ডুয়াল আইডেন্টিটি ইনফর্মড হিজ পোর্ট্রিয়াল ক্যারেক্টার কট বিটুইন ওল্ড ভ্যালুস অ্যান্ড নিউ সোশ্যাল প্রেশার্স। হ্যাঁ, সেটা। আর যেহেতু তার পরিচিতির মধ্যে আছে জুইস আইডেন্টিটি, তাহলে সেখানে তো এক ধরনের প্রেশার আছেই। যেমন অ্যানা ফ্র্যাঙ্ক নাম শুনেছো কখনো? অ্যানা ফ্র্যাঙ্ক, হ্যাঁ স্যার শুনছি। দ্য জি ডায়েরি স্যার। অফ আ ইয়াং গার্ল, নাকি? এ যেটা লিখেছে একজন জি জুইস স্যার। গার্ল, কিভাবে সে হিটলারের সময়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদেরকে অত্যাচার করা হয়েছে সেই বিষয়ে সে কিন্তু লিখেছে। সেগুলো পড়লে বুঝতে পারবা। হ্যাঁ, বিশেষ করে জীবনী পড়তে হবে মানুষের। হ্যাঁ, জীবনী পড়লে বুঝতে পারবা যে যে মানুষকে তোমার শত্রু মনে হচ্ছে সে মানুষও এত সুন্দর করে তার থটগুলোকে তুলে ধরবে, মনে হবে যেন না, সে ঠিকই আছে। বুঝতে পেরেছো? যেমন আমি আইয়ুব খানের বই পড়েছি, তারপর নিয়াজির বই পড়েছি, এগুলো পড়ে মনে হয়েছে যে বাংলাদেশের যে ইতিহাস, ওরা আমাদের কি ভিলেন না? বলো তো। জি ওরা স্যার। আমাদের কাছে ভিলেন। তাদের বই পড়লে আবার মনে হচ্ছে আমরা তাদের কাছে ভিলেন। ঠিক আছে? এই জন্য দেখাচ্ছে যে মানুষের দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, বা পার্সপেক্টিভ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কে কীভাবে কিসের জন্য কি বলতেছে, এই জায়গাটা জরুরি। এবং মানুষ অল্পতেই কিন্তু যদি অন্যের পার্সপেক্টিভে না ভাবে তাহলে সম্পর্কগুলো খুব দ্রুত নষ্ট হয়। ঠিক আছে, দ্রুত নষ্ট হয়ে যায়। তো যাই হোক, বিলোজ এক্সপিরিয়েন্স উইথ ইমোশনাল স্ট্রেইন, ম্যারিটাল ডিফিকাল্টিস অ্যান্ড প্রফেশনাল আনসার্টেনিটি প্যারালাইজ দ্য সাইকোলজিক্যাল ইনস্টেবিলিটি সিন ইন টমি উইলিয়াম। William's sense of inadequacy, longing for approval, and repeated failure echo Billow's own encounters with disappointment and ambition. তার মানে আমরা ধরতে পারি যে উইলিয়াম ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ কার লাইফ? বলো, বিলোজ ওন লাইফ, নাকি? যদিও স্টোরি Lighter লাইনটা lives. ভিন্ন, জি স্যার। দো দ্য জি স্টোরি স্যার। লাইন ইজ ডিফারেন্ট, বাট উই উইল সি দ্যাট দ্য থিঙ্কিং অ্যাবিলিটি বা থিঙ্কিং ফ্যাকাল্টি ইজ similar. Furthermore, Billow's interest in moral responsibility and the fragility of the self emerges strongly in the novella. Billow's broader literary mission to defend human dignity in an increasingly mechanized and commercial society is a fundamental background element in Seize the Day. The novel represents his conviction that modern individuals must confront their emotional and ethical crisis honestly rather than hiding behind illusions of success. এটা জরুরি, হ্যাঁ, যে মডার্ন ইন্ডিভিজুয়ালস মাস্ট কনফ্রন্ট দেয়ার ইমোশনাল অ্যান্ড এথিক্যাল ক্রাইসিস। আমরা প্রধানত এইগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সমাজ যেমন তোমাকে তেমনভাবেই মেনে নিয়ে চলতে হবে। এই ক্রাইসিসগুলোকে তুমি স্কেপ করতে চাইলে হবে না। তাই বুঝে দেখো, রাদার দ্যান হাইডিং বিহাইন্ড ইলিউশন অফ সাকসেস, হ্যাঁ, সাকসেসের ইলিউশনে না থেকে তুমি যত বড়ই সাকসেসফুল হও না কেন, তুমি প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তির সাথে গিয়ে কথা বলো, তুমি দেখতে পাবা যে দে হিমসেলফ ডোন্ট থিঙ্ক দে আর সাকসেসফুল। তারা নিজেরা মনে করে না যে তারা সাকসেসফুল। সাকসেস ব্যাপারটা আসলে যে সাকসেসফুল এটা কি তার পার্সপেক্টিভে ভাবা হয়, নাকি তারা যাকে তারা যারা তাকে দেখছে তাদের পার্সপেক্টিভে সাকসেসফুল ভাবা হয়? বলো তো। স্যার, যারা যারা দেখছে বা তাকে দেখছে অন্যের স্যার। মতামতের ভিত্তিতে। হ্যাঁ, অন্যেরা তাকে সাকসেসফুল মনে করছে মাত্র, বাট অ্যাকচুয়ালি আ ম্যান ইজ নট সাকসেসফুল বাই হিমসেলফ। ঠিক আছে তো, বিকজ সামহাউ ইন সাম কেসেস হি সাফার্স when he is successful in earning money, হ্যাঁ, কি বলে, হোর্ডিং আ লট অফ মানি অর ওয়েলথ, বাট ইফ ইউ জাস্ট গো ডিপার ইন্টু হিজ রিলেশনশিপ অর ইন্টু হিজ হার্ট, ইউ উইল ফাইন্ড দ্যাট হি ইজ নট অ্যাকচুয়ালি হ্যাপি। ঠিক আছে তো, সে কিন্তু হ্যাপি না। তা ইমোশনাল যে ক্রাইসিসগুলো হয়, তার ওয়াইফের সাথে সম্পর্ক ভালো নেই, যেমন আয়ুব বাচ্চা যখন মারা গেলেন, হ্যাঁ, আয়ুব বাচ্চার সাথে তার ওয়াইফ বা পরিবারের সম্পর্ক কেমন ছিল বলো? ভালো ছিল? জানো জানো না তো, নাকি? না স্যার জানি না। জানা নেই স্যার। স্যার, মানুষকে বাইরে থেকে আমরা যেভাবে দেখি হুম, কতটুকুই বা দেখতে পারি। হ্যাঁ, ওইটাই তাই বলতেছি যে এখনও আমরা যাদেরকে হয়তো সাকসেসফুল মনে করছি, হ্যাঁ, হয়তো বা দেখাচ্ছে আমার চোখে হয়তো একজন সাকসেসফুল, আবার অন্যের চোখে হয়তো আমি সাকসেসফুল, নাকি?
কিন্তু আমি কতটুকু সাকসেসফুল তা জানি না। সাকসেস ব্যাপারটা যদি আমরা অর্থ সম্পদ দিয়ে মাপি তাহলে এটার কোনো মাপকাঠি হয় না, কারণ অর্থ সম্পদের কোনো লেভেল নেই। আছে যে কতটুকু থাকলে আমি ভালো থাকবো বা হ্যাপি থাকবো, তার কোনো লেভেল আছে বলো? না স্যার। না তাহলে স্যার। কখনোই এই মাপকাঠি দিয়ে আমাদেরকে মাপা যাবে না। কিন্তু যদি তোমার হ্যাপিনেসটাকে যদি তুমি মাপকাঠি হিসেবে ধরো, তাহলে তোমার যদি কিছু নাও থাকে, বাট ইফ ইউ আর হ্যাপি ইউ উইল থিঙ্ক ইউর সেলফ হ্যাপি, তাই তো? মানে তুমি সাকসেসফুল মনে করবা যে ইউ আর সাকসেসফুল বিকজ ইউ আর গেটিং হ্যাপিনেস। তাহলে এই জায়গাটা আমরা যতই বলি না কেন, এটা একটা অভ্যাস। ঠিক যেমন জাপানিজদের যে অভ্যাসটা না, ওদের ছোটোবেলা থেকে যে কালচারটা শেখানো হয় সেটা তারা অটোমেটিক এখন করে থাকে, করে কিনা বলো? যে তারা একটা পরিষ্কার জাতি, তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে না, চুরি ডাকাতি তারা আগে থেকেই করে না, ঠিক আছে তো? এই যে কালচারটা, ওটা কি তাদের শুধু আইনের জন্য হয়েছে নাকি ছোটোবেলা থেকে প্র্যাকটিসের জন্য হয়েছে? ছোট থেকে প্র্যাকটিসের জন্য স্যার। কারণ আমি মিলন রাস্তায় একটা কাগজ পড়ে থাকে, তুলতে গেলে নিজের মান সম্মানে লাগবে, ভাবে হাই রাস্তার জিনিস কেউ হাত দেয়। অথচ ওইটাই আবার জাপানি চাইনিজরা করতে পারলে তারা মনে করে একটা ভালো দায়িত্ব পালন করেছে, ঠিক আছে তো? তারা এটাকে একটা ভালো দায়িত্ব বলে মনে করে। আর আমরা হলে মনে করি কি, হ্যাঁ মান সম্মানের, হ্যাঁ গায়ে লাগতেছে। তাহলে আমাদের কালচারটা কিভাবে গড়ে উঠেছে যে আমরা এইভাবে মনে করি, আর ওদের কালচারটা কীভাবে হয়েছে তারা সেভাবে মনে করে। তারা শিক্ষাকে কিভাবে গ্রহণ করে, তারা পারিবারিক সম্পর্কগুলোকে কিভাবে গ্রহণ করে। আর একটা বিষয় হলো তাদেরও কিন্তু তাদেরকে আমরা সাকসেসফুল বলছি নাকি? জাপানিজ ডেভেলপ কান্ট্রি, দে আর সাকসেসফুল, কিন্তু তারা কি ফুলি সাকসেসফুল বলো? না হ্যাঁ, না। তারা কিন্তু ফ্যামিলিয়াল দিক থেকে সাকসেসফুল নয়। মোস্ট অফ দ্য ইয়াং গার্লস অ্যান্ড বয়েজ আর নট ইন্টারেস্টেড টু ম্যারি, বুঝছো? তারা বিয়ে করতে চায় না। দে থিঙ্ক দ্যাট, ওই যে আমরা পড়লাম না তোমার হচ্ছে ইয়াতে কি জানো, দ্য The সান sun অলসো also রাইজেস আমরা তো rises. দেখলাম, তারপর হচ্ছে তোমার দ্য গ্রাস ইজ সিঙ্গিংয়ে দেখলাম, তারপর হচ্ছে টু দ্য লাইট হাউসে দেখলাম না? টু দ্য লাইট জি হাউসে, স্যার। জি স্যার। হ্যাঁ, ওই যে লিলি ব্রিস্কে, ও তো বিয়ে করতে যাচ্ছিল না, বিয়ে করেনি আর কি। কেন করেনি বিয়ে বলো? বিকজ ম্যারেজ ইজ আ রেসপন্সিবিলিটি, তাই তো? ইউ উইল লুজ ইউর ফ্রিডম, ইউ হ্যাভ টু বি আন্ডার প্রেশার। এমনকি দ্য গ্রাস ইজ সিঙ্গিং আমরা দেখলাম নাকি, ম্যারি টার্নার, তাই তো? হ্যাঁ, she জি স্যার। didn't want to marry just because she has the experience of his own family, the father and mother relationship. She has seen them, but somehow she has to marry, and afterwards she got the real feeling of marriage. তাহলে সে যদি আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করে এবং ওই ফিলিং থাকে, সে কি দ্বিতীয়বার এসে বিয়ে করবে? পরে এবার সমাজ যা বলে বলুক, আমি আর জীবনে বিয়ে করবো না, এরকম না ব্যাপারটা বলো? জি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যে একবার বিয়ে করেছে তার যদি দ্বিতীয় জন্ম ওইভাবেই হয়, ওই অভিজ্ঞতা নিয়ে হয়, তাহলে দ্বিতীয়বার কি সে আর বিয়ে করবে? হ্যাঁ, না স্যার। বিয়ে করবে না। তো এখন ইউরোপিয়ান কান্ট্রিদের অবস্থা বা হচ্ছে ডেভেলপ কান্ট্রিতে অবস্থা এরকম হয়ে গেছে যে দে আর অলরেডি এক্সপিরিয়েন্সড। অ্যান্ড আরেকটা বিষয় হলো যে ফ্রি মিক্সিং যে ব্যাপারটা এখন, হ্যাঁ, এটা যেহেতু তাদের সেন্সুয়াল রিলেশনশিপকে স্ট্রংলি মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের বাইরে করে দিচ্ছে এবং ইট হ্যাজ বিন টেকেন অ্যাজ লিগাল, সেই জন্য দে ডোন্ট থিঙ্ক দ্যাট ম্যারেজ ইজ নেসেসারি। কারণ ম্যারেজটা তো নেসেসারি করে দেয় তোমার ওই ফিজিক্যাল রিলেশনশিপ বা হচ্ছে ওই যে ডিজায়ারটা, ওটাই তোমাকে বিয়ে করতে বাধ্য করায় আর কি, ঠিক আছে তো? কিন্তু যখন তুমি ওই জিনিসটাই যখন তোমার বিয়ে বহির্ভূত সম্পর্কের মাধ্যমে হয়ে যায়, তখন কি আর বিয়ে করার ইচ্ছা জাগবে বলো? কেউ কি জোর করে তখন ফ্যামিলি তৈরি করতে চাইবে? ফ্যামিলি দায়িত্ব নেওয়া চাইবে কেউ বলো? কেউ চাইবে না না। স্যার। এই ব্যাপারগুলো মানুষের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের দ্বারা আস্তে 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 এই জায়গায় এসে পৌঁছেছে। এটা হঠাৎ করে হয়নি কিন্তু। আজ থেকে নিশ্চয়ই 100 বছর আগে বা 150 বছর আগে আমাদের সাহিত্যকর্মে এই সম্পর্কগুলো আমরা পাইনি খুব একটা। হ্যাঁ, পেয়েছি, বাইবেল কোরআনে আমরা পেয়েছি, সমকামিতা পেয়েছি বা অন্যান্য বিষয়গুলো পেয়েছি। হ্যাঁ, ব্যভিচার তো স্ট্রংলি ছিল, তাই না? পাথর ছুঁড়ে মারার এখনও আছে না নিয়মকানুনগুলো আরব কান্ট্রিতে বলো? হ্যাঁ স্যার। জি এখনো স্যার। পাথর ছুঁড়ে মারার আছে, যেগুলো একসময় বাইবেল কোরআনে বলা হয়েছে। তবে এখানে আরেকটা ব্যাপার ছিল, পাথর ছুঁড়ে মারা কাকে মারা হতো? ছেলেটাকে না মেয়েটাকে? স্যার মহিলাকে। হ্যাঁ, মহিলা। দুজনকেই তো। হ্যাঁ,
হ্যাঁ ওই মহিলাকেই বেশি দায়ী করা হয়, ঠিক আছে, তো পুরুষদেরকে না। তো সেই ক্ষেত্রে একটা আপত্তি আছে, তো সেক্ষেত্রে একটা বড় আপত্তি। হ্যাঁ, তো যাই হোক, তো এই জন্য বলছে যে modern individuals must confront their emotional and ethical crisis because these kinds of crises are felt by the modern man, তাই তো, ভেরি স্ট্রংলি। একই ক্রাইসিস ছিল একসময় হয়তো বা, কিন্তু তৎকালীন মানুষ এগুলোকে ক্রাইসিস মনে করতো না, কারণ দে ডিডন্ট থিঙ্ক মেজার সাকসেস উইথ দ্য মানি আর ওয়েলথ। কারণ তখন কৃষি সমাজ ছিল, জমিদার ছিল, তারা কখনো সফলতার জন্য এইভাবে পরিবার নষ্ট করেনি, পরিবার ধ্বংস করেনি, পরিবার থেকে পালিয়ে আসেনি। কিন্তু এখন আসতেছে মানুষ, ঠিক আছে তো। আর বিশেষ করে মেয়েরা পরিবারের থেকে সাকসেসকে বেশি বা ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে তো, ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দেয়। সেই ক্ষেত্রে পারিবারিক সম্পর্কগুলো আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানেও দেখব যে ভাঙ্গা পরিবার, ঠিক আছে, টনি উইলিয়াম, তার ছেলে এবং আর কেউ নাই, তারা দুইজন থাকে, একজন আরেকজনকে বোঝাতে পারে না, না বাবা পারতেছে বোঝাতে, না ছেলে বাবাকে বুঝতেছে বা বাবাকে বোঝাতে পারছে। হ্যাঁ, এই যে সম্পর্কগুলো, এই যে দূরত্বগুলো, এগুলোগুলো কতটুকু এফেক্ট করে। হ্যাঁ, আমি আমার দাদুকে দেখেছি আমার বাবার সাথে রিলেশনশিপ, মানে ইয়াতে আচরণ বা ইয়াগুলোতে, যে দাদুকে চিন্তা করতো, আমার বাবাকে চিন্তা করতো। দুইজনের ভিতরে, আমি যতদিন গ্রামে ছিলাম বা বাসায় ছিলাম, দুজনের ভিতরে মানে উচ্চ বাক্য বিনিময় হয়নি এমন কোনো দিন ছিল না, ঠিক আছে। রাতে যখন ঘুমাতে যাইতাম তখন মনে পড়ে যে শুধু বাবা বাসায় ঢোকা আর দাদুর উচ্চস্বরে চিৎকার করা, এটা যেন একটা আমার এক্সপিরিয়েন্সের মধ্যে হয়ে গেছিলো, বুঝতে পারছো? মানে এইরকম একটা জি স্যার। অবস্থা, মানে আমার সবসময় ভয় পাইতাম, এই মনে শুরু হলো, মানে একটা ট্রমা যেটা বলা হয় সেটা কাজ করতো। এমনকি দাদু যেদিন মারা গেলেন, ঠিক আছে তো, তার কিছুদিন আগেও ও এই পর্যন্ত চলেছে, ঠিক আছে। কারণ কি, দুজন একজন আরেকজনকে বোঝাতে পারছে না। আমরা শেষে দাদুকে মারা যাওয়ার আগে, মানে এই নিয়েই দাদু মেনলি স্ট্রোক করে মারা গেলেন টেনশনে। আমি দাদুকে বোঝালাম যে দেখো আমরা তো চাকরি পেয়েছি, আমরা দুই ভাই চাকরি করতেছি, তোমার কি লাগবে, ঠিক আছে, তুমি টেনশন নাও, তোমার জমি জায়গাগুলো তুমি তোমার ছেলে মেয়েদের ভাগ করে দাও, আমাদের কিছু দেওয়া লাগবে না, আমরাই তোমাকে দেখব। কিন্তু তার সবসময় টেনশন। হ্যাঁ, তিনি মানে তার একটা অতীত ইতিহাস আছে, তো মানে একটা নভেলের মতো ইতিহাস, বুঝতে পারছো। আমার দাদুর বাবা মা খুব ছোট বয়সে মারা যায়, মারা যায় না, মেরে ফেলা হয়েছিল, কারণ আমার দাদুদের অনেক জমি জায়গা ছিল, বুঝতে পেরেছো। তো তার চাচারা চাচারা চেয়েছিল যে আমার দাদু এবং আমার দাদুর একটা ছোট ভাই ছিল এবং দাদুর বড় বোন ছিল, এদেরকেও কী করে মেরে ফেলা যায়, বুঝতে পেরেছো। তো আমার দাদুর ছোট ভাইকে তারা ওই যে মানে মারবে, তা ওরা লুকিয়েছিল এক সময়, খাটের তলে লুকাইছে, ওই লাঠি দিয়ে গুতিয়ে গুতিয়ে দাদুর ছোট ভাইটাকে মেরে ফেলে। আর কোনোভাবে দাদু, তখন ছোটো ছিল ওরা, দাদুর বড় বোনের সাথে পালিয়ে আর একটা বাসায় যায়, তারা তাদেরকে রক্ষা করে আর কি। এবং সেখানে দাদু রাখালের কাজ করতো, অথচ দাদুর নামে তখন, মানে দাদুর বাবার নামে তখন প্রচুর সম্পত্তি, কিন্তু সেই সম্পত্তিগুলো সব কিছু তৎকালীন সময় তো জমি জায়গা এভাবে এখন যেমন স্ট্রিক্টলি মেনটেন করা যায়, তখন কি করা যেত বলো, প্রায় আজ থেকে না, না স্যার, না স্যার। সব কিছু না এরকম। স্যার, তখন তারা কিছুটা শিক্ষিত, মানে আমার দাদুর চাচারা আবার একটু ডাক্তারি, তখন ডাক্তার লেভেলের, মানে তারা উন্নত ছিল, আমার দাদুর বংশটা অনেক উন্নত ছিল, অনেক প্রচুর জমি জায়গা, মানে এলাকায় দুই দুই পরিবারের জমি জায়গা ছিল, সেটা হচ্ছে আমার দাদুদের, মানে ওই বংশের আর একটার। তার শেষে হলো কি, দাদু শেষে রাখালগিরি করতে বাধ্য হয় এবং একটা, মানে তারা খুব যত্ন আত্তি করে আহ, তাকে রেখেছিল রাখাল টাখালগিরি করে, এবং তাকে বিয়ে দেওয়াইছিল। এবং দাদুর স্বপ্ন ছিল যে ওই যে যে জমিগুলো হারাইছে, বুঝতে পেরেছ, তার যে চাচারা জমিগুলো অবৈধভাবে নিয়ে নিয়েছে, সেগুলো তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেগুলোকে উদ্ধার করা। তা তিনি প্রচুর পরিশ্রম করতেন, তাতে গরু পালন টালন থেকে শুরু করে প্রচুর পরিশ্রম করে তিনি কিছু জমি উদ্ধার করেছিলেন এবং কিছু জমি কিনেছিলেন, এবং প্রত্যেকটা জমি তিনি কিনে তার বাবার নামে দিয়েছিল, বুঝতে পেরেছ, মানে আমার বাবার নামে। আর একটা কারণ আছে, কারণ আমার বাবার আগে আর একটা ছেলে হয়েছিল, চিন্তা করে দেখো কাহিনীটা। সেই ছেলে মোটামুটি 7-8 বছর বয়স, তখন কিন্তু মানুষের অনেক কৃমি হতো, বুঝতে পারছো, কৃমি হতো না, এখন কিন্তু আর কৃমিটা হ্যাঁ রোগটা স্যার। হয় না। তো আমার ওই মানে দাদু তার জমিগুলোকে উদ্ধার করার জন্য এত বেশি
মানে মেন্টালি এনগেজড হয়ে গিয়েছিল যে তার পরিবারের দিকে সে খুব একটা খেয়াল দিতে পারতো না। তো তার ছেলের ওই ছেলেটা মানে আমার চাচা হবে আর কি, বড়, আমার বাবার বড়, সে হচ্ছে জ্বর আসে, অসুস্থ হয় এবং প্রচুর কৃমি হয়ে, ঠিক আছে, তো সেটা চিকিৎসা করা হয়নি, ও মারা যায়। মারা গেলে দাদু খুব আঘাত পায়, বুঝতে পেরেছো? হলে পারে তার যে দ্বিতীয় ছেলে হয় মানে আমার বাবা, তাকে সে এত বেশি ভালোবাসছে যে তাকে কোনো দিন মানে বকাঝকাও করেনি, সে যে পড়াশোনা করেনি এখন তো কিচ্ছু বলতো না, বরং জমি জায়গা কিনেছে আর আমার বাবার নামে দিয়েছে, বুঝতে পারছো? তো জি স্যার। জি স্যার। এই বাবা হয়েছে কি আদুরে সন্তান যেমন হয় আর কি, ঠিক আছে। তা আমার বাবারা কিন্তু 3 বোন, মানে আমার 3 ফুফু, আর ফুফুদের পর্যন্ত মানে পোশাক আশাক ঠিক মতো কিনে দেয়নি, কিন্তু বাবাকে ইয়া করেছে, জমি জায়গা কিনে দিয়েছে, যা লাগে তাই দিয়েছে। তো সেই বাবা হয়েছে উড়লচণ্ডী, ঠিক আছে। তো এই যে আমরা তো বেঁচে আছি এখনও, বাবার নামে যে জমি জায়গা ছিল তার 1 খণ্ড আমাদের নামে আসেনি, সব বিক্রি করা শেষ, বুঝতে পারছো? এবং বিক্রি যে সে কী জন্য কীভাবে করেছে সেটা একটা মিস্ট্রি। হঠাৎ করে শোনা যায় এই জমি বিক্রি হয়ে গেছে, হঠাৎ করে শোনা যায় ও জমি বিক্রি হয়েছে, কিন্তু সে টাকা দিয়েছে সে কী করেছে আমরা জানি না, বুঝতে পারছো? এবং স্যার হতে পারে যে টাকা না নিয়ে অন্যকে লিখে দিয়েছে। না মানে ব্যাপারটা উনি এরকম, আমরা সেটা তো জানি, উনি হচ্ছে একটু আত্মকেন্দ্রিক টাইপের। ব্যাপারটা এরকম যে উনি সবসময় যা করবেন কেউ জানবে না, আমার আমার তা মনে করো একটা জমির দাম মনে করো 50,000 টাকা, কেউ যদি 10,000 টাকা দিয়েছে তো গোপনে গোপনে ও জমি বিক্রি করে দিয়েছে, যেন তার বাবা না জানতে পারে। জমি যখন লিখিত দেওয়া হয়ে গেছে তখন তার বাবা জানতে পারে জমি বিক্রি হয়ে গেছে, বুঝতে পেরেছো? যাতে পুরো টাকাটা সে হাতে পায়। এবং ওই টাকা নিয়ে সে কী করেছে, ওই বন্ধুবান্ধবদের চায়ের দোকানে খাওয়াইছে, ঘুরে বেড়াইছে, এমন না যে তার সন্তানদের পিছনে খরচ করছে। বললাম তো, আমরা আমাদের বাবা মা যদি আমাদের পিছনে খরচ করতো আমরা রাজকীয়ভাবে থাকতে পারতাম, কিন্তু আমরা তো কীভাবে মানুষ হয়েছে সেটা আমরা জানি, আমরা 2 ভাই বোন। তো যাই হোক, তো সব কিছু মিলে এটাই যেটা বলতে চাচ্ছি যে সম্পর্ক, হ্যাঁ, যে ওই যে দাদুর যেটা বললাম যে কেন সে জমি জায়গা কিনেছে আর তার ছেলেকে দিয়েছে, হ্যাঁ, সে ভেবেছিল যে তার ছেলে যেন এরকম কষ্ট না করে, বুঝতে পারছো? এবং তার মতো যেন পরিশ্রম তাকে না করতে হয়, এবং ভালো ভালো জায়গায় জমিগুলো যেগুলো বন্যা টন্যা হলেও ডুবতো না, এরকম জায়গায় জমি তিনি কিনে দিয়েছিলেন। তো সেই জমিগুলো সব যেগুলো নামে নামে ছিল সব বিক্রি হয়ে গেছে, শুধু আমার নামে আমার দাদু একটা জমি কিনে দিয়েছিল। সেই জমিটা হচ্ছে 1986 সালে, আমার জন্ম হচ্ছে 1985, 1986 সালে একটা জমি কিনেছিল, সেটা হলো আমার মা একটা ছাগল পালন করেছিলেন, ঠিক আছে। তো সেই সময়ে ছাগলটার দাম হয়েছিল হচ্ছে 800 টাকা, আর দাদু কিছু দিয়ে 3,000 টাকা দিয়ে 12 কাঠার একটা জমি কিনেছিল, এবং সেই জমিটা আমার নামে লিখে দিয়েছিলেন, বুঝতে পারছো? তো জমি থাকতে শুধু সেই জমিটা আছে যেটা আমার নামে ছিল। আর আমার দাদু মারা যাওয়ার সময় আমার ভাইয়ের নামে আমার জমির পাশে একটা জমি ছিল, সেটা 8 কাঠা, সেটা আমার ছোটো ভাইয়ের নামে লিখে দিয়ে গেল মারা যাওয়ার 1 বছর আগে। তো সেই খণ্ডটুকু জমি শুধু ছিল, তাছাড়া আর কোনো জমি ছিল না, কারণ দাদু মারা যাওয়ার পর ফুফুরা সহ সবাই ভাগ করে নিল। তার ভিতরে বাড়ির জমিটা পাইলাম আমরা, আমার বাবার নামে থাকলো। বাবা যেহেতু, আমরা 3 ভাই বোন, তো বাড়ির জমি হচ্ছে 3 কাঠা, তো এই 3 কাঠা জমির আমরা 3 ভাই বোন, তো আমাদেরকে দিয়ে দিল। তো বোনের টাকাটা আমরা দিয়ে দিলাম, যেহেতু বাড়ির জমি আর বোনকে দিলে কাটাকাটি হয়ে যায়, তাই না? তো আমরা 2 ভাই মিলে সেই জায়গাটা বাড়ি বানাচ্ছি। সেটা তো তোমরা অনেকে যারা আছো মেহেরপুরে জানো, যে আমরা 2 ভাই মিলে একটা বাড়ি বানাচ্ছি, এইটুকু। তাছাড়া জি স্যার। জমি জায়গা আমাদের কিছুই নাই, কিন্তু আমার দেখা মতে অনেক জমি জায়গা আমাদের ছিল, আমি নিজে দেখেছি। সেই জায়গার স্মৃতি এখনও মাথায় রয়েছে। সেখানে যেতাম ধান কাটা, কাজ করতে যাওয়া, ভাত নিয়ে যেতাম, বাবা মা কাজ করতো যখন বাবা, হ্যাঁ, তা সেগুলো আর নাই। তাহলে এই সম্পর্কগুলো মানে এই নভেলটা পড়লে আমার এই বাবা ছেলের সম্পর্কটা খুব মাথায় আসে, যে এই জায়গাটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা থাকার যে কত জরুরি, তাছাড়া সম্পূর্ণ বৃথা। মানে আমি যে পরিশ্রমটা করব, এখানে আমার একটা ক্ষোভ এই কারণেই যে আমার বাবা আমার জন্য কিছুই করলো না, বা আমাদের যে পিছনে খুব একটা তার খরচ হয়নি। তার থেকে আমরা মানুষ হই নাই, বলো? আমরা তো হয়েছি। জি আর স্যার। আমার দাদু তার সন্তানের জন্য অনেক খরচ করেছে, কিন্তু সে তো রাখতে পারেনি। তাহলে আমি এত পরিশ্রম করে বা করে কষ্ট করে আমি আমার সন্তানদের দিয়ে যাব, তারা অপচয় করবে, তাহলে তো আমার জীবনটাই বৃথা না, জিরো না, বলো? সিগারেট খাওয়ার মতো না, বলো? একটা 5 টাকা দিয়ে বা হ্যাঁ 10 স্যার। টাকা দিয়ে সিগারেট কিনে আগুন ধরিয়ে টান দিলাম, ধোয়া হয়ে শেষ হয়ে গেল,
তাহলে সেরকমই যে আমি ইনকাম করতেছি, আমি যদি এটা এনজয় না করি, আমি যদি না খাই, আমি যদি না ঘুরি, আমি যদি না পড়ি, জাস্ট যদি সন্তানদের পিছনে দিই এবং সেই সন্তান আবার ওই জমি বিক্রি করে যদি ওইরকম রেস্টুরেন্টে গিয়ে খাই, যে রেস্টুরেন্টে আমিও খাইতে পারতাম, ঠিক আছে তো, তাহলে কী লাভটা হলো বলো? কোনো লাভ হলো আলটিমেটলি? না স্যার। না স্যার। কিছুই হয়নি। বরং তোমার জীবনের যেই যে পরিশ্রম করে যে সময় নষ্ট করে যে ক্ষয়টা হয়েছে ধূমপানের মতো, ওই ক্ষয়টাই হয়ে যাবে। ঠিক অনেকটা মনে করো তুমি 5 দিন কষ্ট করলা, দিয়ে তুমি 5,000 টাকা ইনকাম করলা, টাকাটা হাতের পাওয়ার পর আস্তে আস্তে তুমি রাস্তার ভিতর টাকাটা হারাই ফেললা, তাহলে কি লসটা হলো বলো? লসটা কি হলো? তোমার ওই 5 দিনের পরিশ্রম কি হয়ে গেল বলো? পানি হয়ে গেল না? জিরো হয়ে গেল না? একদম জি স্যার। একদম জিরো। তা আমি আমার ওই দাদুর কথা ওইরকম ভাবতাম যে কি পরিশ্রম না সে করেছিল, না খেয়ে না দে, তাদের বাড়িঘর পর্যন্ত তারা করেনি, শুধু জমি জায়গা কিনেছে, ঠিক আছে তো, বাড়িঘর পর্যন্ত স্যার করেনি। আপনার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, বাবা বেঁচে আছে, হ্যাঁ। তো সেই জায়গাটাই তারা, মানে আমি যেখানে বাড়ি করতেছি ওখানে আমাদের একটা বাড়ি ছিল, এবং মানে বাড়ি বলবো কি, সেরকম কিছুই ছিল না, টিন শেড ছিল, তাও ভেঙে টেঙে পরবর্তীতে করেছি আমরা, একটু দুই ভাই মিলে করার চেষ্টা করছি, তারপরেও ঋণ টিন করে আর কি, যেহেতু অনেক দিন চাকরি হয়ে গেল, একটা বাড়ি না থাকলে টলিকদের নিয়ে যাওয়াও যায় না, হ্যাঁ, একটু কেমন জানি লাগে। যদিও আমার খুব একটা ইচ্ছা নেই জমি জায়গা কিনে বাড়ি ঘর বানানো, দালান কোঠা থাকবে, থাকবে, ওরকম কোনো ইচ্ছা আমার নেই। সিম্পলি আছি, চলবে জীবন, মরে যাব, যা থাকবে সন্তান যদি সূচকের হয়, মানে যেটা বুদ্ধি থাকে, তাহলে সে মানুষ হবে, আর যদি বুদ্ধি না থাকে, আমার টাকা থাকলেও সে মানুষ হবে না। অতএব সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, আমার কিছুই লাগবে না, আমার সন্তান যেন সুবুদ্ধির হয়, নাকি এইটুকু হলেই জি স্যার। সে নিজের হ্যাঁ জীবন। স্যার। আমার যদি আমার কোটি টাকাও থাকে, তার কাজে লাগবে না। আর যদি সুবুদ্ধির হয়, মানে কোনো দিকেই লাগবে না, সে নির্বোধ হলেও কাজে লাগবে না, সে সুবোধ হলেও আমার টাকা তার লাগবে না, সে নিজেই করে নিতে পারবে। তার সাথে হয়তো কিছু টাকা দিয়ে তাকে আমরা পুশিং দিতে পারি তার জীবনের জন্য, এর থেকে বেশি কিছু না। তো তাই বলছে যে এই যে সাকসেস, হ্যাঁ, আমার দাদু একসময় খুব গল্প করতেন, হ্যাঁ, গল্প করতেন তার জমি জায়গা কেনা, তার ইয়াগুলোর খুব, মানে নিজেকে একটু মোটামুটি অন্যদের থেকে কম্পেয়ার করে বোঝাতেন যে আমি পরিশ্রম করে এগুলো করেছি। কিন্তু যখন তিনি মারা গেলেন এবং তার সম্পত্তিগুলো আমি সব হাওয়া হতে দেখলাম, তখনই বুঝলাম যে আসলে কি হলো জীবনটা, ঠিক আছে তো। দেখো, যে জমি আমার ফুফুরা পাইলো, সেই জমি জাস্ট দাদু মারা গেল 3 মাস পরে জমি ভাগ করে দিলাম। ওই জমি নিয়েও আমি গন্ডগোল করেছি যে সবাই সমান পাবে, মানে আমার এক ফুফু আর এক ফুফুকে একটু কম দিচ্ছিল। আমি নিজে বলেছি না, কারোর সাথে আমি নেবো না, আমাদের জমির জায়গা দরকার নেই, আমার বাড়ির জমি আমি না পেলে আমি অখুশি হইতাম না, তাতে কোনো আমার সমস্যা নেই। তো যেহেতু বাবা সব সম্পত্তি নষ্ট করেছে, মাঠের জমি আমি বলেছি তুমি নিবা না, আর যদি নাও তাহলে তোমার ওই জমি আমরা নেব না, ওরা ফুপুতে দিয়ে দাও, বাড়ির জমিটুকু যদি তুমি পাও তাহলে সেটুকু আমাদের তুমি দিলে খুশি, ঠিক আছে, এইভাবে নিয়েছিলাম। তো পরবর্তীতে জাস্ট ফুপুরা জমি পাইলো, তার 6 মাসের মধ্যে ফুপুরাও সেই জমি আর রাখতে পারেনি, ঠিক আছে, তারাও বিক্রি টিক্রি করে কি করেছে না করেছে সব শেষ, একদিনের জীবন শেষ। এবং সেই মাঠে যখন যাই, সেই জমিগুলোতে যখন যাই, মাঝে মাঝে পাশ দিয়ে যখন যাই, তখন বুঝতে পারি যে একদিনের স্বপ্ন এখানে কী ছিল, আর এখন তার স্বপ্ন থেকে শুরু করে তার জীবনটাই নাই, জিরো। বুঝতে পারছো? তো তাই বলছি সাকসেস জি, বলো, স্যার। সাকসেস কিছু নাই, সাকসেস কিছু বলো, এগুলো কিছু না। তো এইগুলোকে তিনি এখানে সুন্দর করে বুঝিয়েছেন, হ্যাঁ, যে আসলে সাকসেসটা কী। দেখো, দ্য নভেল ইজ ডিপলি রুটেড ইন দ্য সোশ্যাল রিয়েলিটিস অফ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড আমেরিকা, আবার পার্টিকুলারলি দ্য 1950s। এই যে আমি যে আমার ফ্যামিলির গল্পটা বললাম, এটা কি একটা নভেল হতে পারে না বলো? এটা নিয়ে তো জি, স্যার। একটা হ্যাঁ স্যার, বিষয়কে ডেফিনেটলি পারে। বুঝতে হয়। আমি একটা অ্যাঙ্গেল দিয়ে তো এটাকে বর্ণনা করতে পারি যে এই অ্যাঙ্গেলে যদি গল্পটাকে সাজিয়ে একটা নভেলে রূপান্তর করা যায়, তাহলে তো একটা নভেলই হয়ে যাবে এখানে। স্যার, আপনার দাদুর গল্পটা শুনে আমার মনে হলো টিভি সিরিয়াল সিনেমা কিংবা উপন্যাস যেগুলো হয় এগুলো বাস্তব থেকেই নেওয়া না, বোধহয়, সেটা তো পুরোটা বললাম বাস্তব কাল্পনিক থেকেই না। তো, তুমি উপন্যাস সবই তো বাস্তব থেকেই নেওয়া, হ্যাঁ, বাস্তব থেকে। আমি তো বললাম যে আমি যদি হয়তো রাইটার হতাম, তাহলে হয়তো এটা একটা রাইটিং হয়ে যেত নাকি, কিন্তু আমার ভিতরে যেহেতু সেই রাইটিং যে প্রতিভা সেটা নাই, এই জন্য হয়তো আমি এটা, এরকম অসংখ্য উপন্যাস নভেল আশেপাশে পড়ে আছে, শুধু গল্পগুলোকে সামনে আনা হয় না, বুঝতে পেরেছো? কিন্তু যারা এই যে রাইটার, যাদের প্রতিভা আছে, তারা হয়তো তাদের জীবনের দৃষ্টিকোণ দিয়ে যেটা দেখেছেন সেটা উপস্থাপন করেন।
তাহলে এটা হচ্ছে বাস্তবতা থেকে, হ্যাঁ। পার্টিকুলারলি দ্য 1950s আর ডিকেড মার্কড বাই ইকোনমিক গ্রোথ, দেখো কনজিউমার কালচার অ্যান্ড শিফটিং ফ্যামিলি স্ট্রাকচার। যেমন এখন মাঝে মাঝে আমার বর্তমানে, এবার দাদুরটা বাদ দাও, আমার লাইফের যদি গল্পটাকে আমি এখন সাজাই, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, আমার আশেপাশের মানুষের সাথে আমার রিলেশনশিপের ব্যাপারটা, বন্ধুদের সাথে সম্পর্ক, এটা যদি একটা লিখি তো এটা আরেক রকম গল্প হবে, বুঝতে পারছো? সেখানে অনেক বাস্তবতার ধাক্কা আছে যেগুলো মানে অন্য রকমের। তাই বলছে অল দ্য অফেন রিমেম্বার অ্যাজ এ টাইম অফ প্রসপারিটি। দেখো বলছে টাইম অফ প্রসপারিটি, কিন্তু অন্য দিক থেকে দেখা গেলে কি, এই যে এখনকার বর্তমান সময়টা সব কিছুতে চাকচিক্য, তাই না? কিন্তু মানুষের অন্তরে কি সেই চাকচিক্যের সুখটা আছে বলো? না সব স্যার। কিছুতেই চাকচিক্য আচ্ছা, আমরা নেই। দেখতেছি, হ্যাঁ। হোটেল, রেস্টুরেন্ট, রাস্তাঘাট, পোশাক আশাকে কত চাকচিক্য, কিন্তু রিলেশনশিপে সেই চাকচিক্যটা নাই। কিন্তু কোনটাকে আসলে গুরুত্ব দেওয়ার কথা ছিল? দেখো দ্য এরা অলসো প্রডিউস অ্যাংজাইটি, কনফর্মিটি অ্যান্ড ইমোশনাল আইসোলেশন। দ্য রাইজ অফ কর্পোরেট ক্যাপিটালিজম অ্যান্ড দ্য প্রেশার। দেখো কর্পোরেট ক্যাপিটালিজম হচ্ছে এবং প্রেশার হচ্ছে কেমন? গরিব একজন সন্তান তার বাবাকে বা মাকে গলা টিপে ধরে বলতেছে মোটরসাইকেল কিনে দিতে হবে, ঠিক আছে? তো মোটরসাইকেল ছাড়া সে স্কুল কলেজে যাবে না, নয় মাকে মেরে ফেলবে, হুমকি দিচ্ছে, ঠিক আছে? কারণ তার বন্ধুর আছে। তো তাই বলছে দ্য রাইজ অফ কর্পোরেট ক্যাপিটালিজম অ্যান্ড দ্য প্রেশার টু অ্যাচিভ ফিনান্সিয়াল সাকসেস প্লে আ সেন্ট্রাল রোল ইন উইলিয়ামস ফেলার। আমেরিকান সোসাইটি ইনক্রিজিংলি মেজার্ড পার্সোনাল ওর্থ ইন টার্মস অফ ওয়েলথ। দেখো, হ্যাঁ, তাহলে পার্সোনাল কী করে ওর্থকে মূল্যায়িত করা হয় সম্পদের পরিমাণ দিয়ে, ক্যারিয়ার অ্যাচিভমেন্ট দিয়ে, আউটওয়ার্ড কনফিডেন্স দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আমেরিকান সোসাইটির যে কালচার। উইলিয়ামস ইনএবিলিটি টু মিট দিস কিন্তু উইলিয়াম তো পাচ্ছে না এগুলো করতে, আর এগুলো মিট করতে গিয়েই সে আরও বেশি কিসে পড়ে যাচ্ছে? কষ্টে পড়ে যাচ্ছে। দিস এক্সপেকটেশন ইন্টেন্সিফাইজ হিজ ফিলিং অফ শেম অ্যান্ড ইনফেরিয়রিটি। সে যখন এগুলো পারছে না তখন নিজেকে ইনফেরিয়র ভাবতেছে অন্যের কাছে, ঠিক আছে? ওই যে বললাম না যে আমার একটা বাড়ি ছিল না, তাই তো? বাড়িটা ছাড়া এই যে 10-12 বছর চাকরি করলাম, হ্যাঁ, কলিগদেরকে বাড়িতে নিয়ে যাওয়া, বসানো, এগুলো পারতাম না, ঠিক আছে? তো তখন কেমন লাগে? নিজের কাছে একটু খারাপ লাগে নাকি, হয় না এরকম? জি স্যার। হ্যাঁ, সাথী তো আমাদের বাড়িতে গেছে নাকি? যায়নি সাথী? সাথী আছে না নাই? চলে গেছে, ঘুমায় গেছে মনে হয় সাথী, নাকি? আকিব, সম্রাট, এরা তো গেছে। তো যাই হোক, ওরা মনে হয় কেউই নাই, সব মেহেরপুরের লোকজন ঘুমায় গেছে। তারপরে দেখো দ্য নভেল ক্রিটিক্স দ্য ফলস অপটিমিজম অফ দ্য আমেরিকান ড্রিম হোয়াইল সোসাইটি প্রমিজেস সাকসেস টু দোজ হু ওয়ার্ক হার্ড। হ্যাঁ, পরিশ্রম করলে সফল হওয়া যায়। অন্যদিকে উইলিয়ামস লাইফ ডেমোস্ট্রেট দ্য পেইনফুল গ্যাপ বিটুইন অ্যাসপিরেশন অ্যান্ড রিয়েলিটি। কিন্তু সে তার চাওয়া এবং বাস্তবতা মিলছে না। হিজ রিপিটেড অ্যাটেম্পস টু দেখো এই যে আছে না যে অনেকে চাকরি পাচ্ছে না, A+ পাচ্ছে না বলে সুইসাইড করতেছে, এগুলো এরকমই, এরই ফলাফল। চেঞ্জিং ক্যারিয়ার্স, ইনভেস্টিং ইন কমোডিটিস, দেখো চেজিং ফেম, রিফ্লেক্ট দ্য রেস্টলেস অ্যাম্বিশন অ্যান্ড ইনসিকিউরিটি অফ পোস্ট ওয়ার আমেরিকান মেন। দেখো এই যে জায়গাগুলোকে, এগুলোকে সুন্দর করে তুলে ধরা হয়েছে। অ্যাডিশনালি দ্য আরবান সেটিং অফ নিউ ইয়র্ক সিটি এমবডিজ মডার্ন অ্যানিমোজিটি অ্যান্ড অ্যালিনেশন। হ্যাঁ, মডার্ন, হ্যাঁ, অ্যানিমোজিটি অ্যান্ড অ্যালিনেশন মানে কি? শত্রুতা না? অ্যানিমোজিটি মানে কি? একটু ওয়েট করো, আমি
আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ইকোনমিক অ্যাংজাইটি অ্যান্ড দ্য কালচার অফ ক্যাপিটালিজম। আমাদের বর্তমান কালচারটা কি বলো? বর্তমান সামাজিক কালচারটা কি? দেশীয় বা সামাজিক কালচারটা কোন দিক, কিসের উপর দিয়ে চলছে বলো তো? ফেসবুক, ইন্টারনেট আমাদের কি করে, কি বানিয়ে ফেলেছে? হুম, বলতে পারবা? ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব আমাদেরকে কনজিউমার বানিয়ে ফেলেছে। স্যার কনজিউমার মানে কি? বিবেকহীন, হুম, বিবেক নষ্ট করে দিচ্ছে স্যার। ভোক্তাবাদিতা, হ্যাঁ, ভোগবাদিতা যেটা বাংলা কথা। এখনকার মানুষ ভোগবাদী বেশি। হ্যাঁ, আমরা এখন ভোগ করতে বেশি ভালোবাসি। ফেসবুক, ইন্টারনেট আমাদের ভিতরে সেইটা তৈরি করে দিচ্ছে, বারবার সেই আকাঙ্ক্ষাটা রাইজ করাচ্ছে। তাই বলছে যে সেই ক্যাপিটাল থাকতে হবে, হ্যাঁ, তাহলে আমি আমার অ্যাম্বিশনে পৌঁছাতে পারবো। তারপরে হচ্ছে বিভিন্ন স্কিম আছে না এখন, বলো? বিশেষ করে ব্যাংকগুলো কি করতেছে, এখানে খাটাও টাকা, ওখানে খাটাও টাকা, এত টাকা দিব, তত টাকা দিব, কিন্তু তুমি যখন ব্যাংকে টাকা রাখতেছো তখন দেখা যাচ্ছে যে তুমি মনে করো ব্যাংকে টাকা রাখলা, ওরা যদি 5,000 টাকা ইন্টারেস্ট দেয়, তো 4,000 টাকা বিভিন্ন কর্তন করে ওরা বছরে, দিয়ে তোমার থাকে হচ্ছে 500 টাকা। জি স্যার। ঠিক আছে? তো আমি এবার দেখলাম আমার একটা ইয়াতে আছে, কিছু টাকা আছে, 2 লাখ মতো। তো দেখলাম যে সে আমাকে বছরে ইন্টারেস্ট দিল হচ্ছে 1500 টাকা, আর কাটলো হচ্ছে 3500 টাকা। বুঝতে পারছো? মানে এককালীন 3500 কাটছে, আর এমনি তো কার্ডের, চেকের, এটা সেটা মিলে তো কার্ড আছেই, মেনটেনেন্স খরচ টরচ তো আছেই। তা 1500 টাকা দিল, আর কাটলো হচ্ছে টোটাল 4,500 মতো, এরকমটা কাটলো। তাহলে আমার লাভ কত হইলো, নাকি লস হইলো? এবং স্যার লস হ্যাঁ, ছিল এই কিন্তু স্যার। টাকাটা যদি লস আমি স্যার। এই টাকাটা যদি আমি আগামী 5 বছর রেখে দিই, তা ওই টাকাটাকে আমি পাবো? না স্যার, মেন চালানি স্যার থাকবে না স্যার। হ্যাঁ, ওই টাকাটা থাকবে না, ও ব্যাংক খেয়ে নেবে। বুঝতে পারছো? তারা প্রচার করতেছে, তারা এই দেখাচ্ছে, সেই দেখাচ্ছে, ওটা ওটা করতেছে। হ্যাঁ, যদিও আমার টাকাটা এমনি জাস্ট সেভিংয়ে রাখা, আমি কোনো ইনভেস্টমেন্ট ব্যাংকে ট্যাঙ্কে করি না, আমারও দরকারও নাই। ঠিক আছে? তো ওইসব টেনশনে যে আমি যাই না। সরকারি একটা চাকরি পেয়েছি, ও যখন রিটায়ার্ড হব তখন মোটামুটি বেসিক হয়তো রিটায়ার্ড রাখ পর্যন্ত 1.5-2 লাখ টাকা হবে নাকি, যদি বাড়ে আর কি। কারণ দুই জি তিন স্যার। বছর তো বা তাতে মোটামুটি 1.5-2 লাখ হবে। ওতে দেখা যাচ্ছে একটা ডিমের দাম যদি 500 টাকাও হয় নাকি, তখন একটা স্যার ডিমের, 500 টাকা? হ্যাঁ, ও ভাবতে পারি হওয়া যে তো কি অস্বাভাবিক না, কি ভাবছো হতেও তুমি? পারে। খেয়ে পরে স্যার বেঁচে বেঁচে থাকতে পারবেন স্যার, হ্যাঁ, ওই তো বললাম সমস্যা যে নাই স্যার। মোটামুটি একটা ডিম ভাজি আর হয়তো ডাল বা চাল দিয়ে কিছু ইয়া করে খেয়ে বেঁচে থাকতে পারবো, এইটুকু হলেই আমার জন্য যথেষ্ট, আর দরকার নাই। তো সেটাই বলতেছি। তো তো সেই হিসাবে একটা ডিমের দাম যদি 500 টাকাও হয়, ঠিক আছে, চালের দাম যদি মোটামুটি সেই সময় মনে করে 1,000 টাকা কেজিও হয়, তাও মোটামুটি একটু ওই ফ্যান ভাত ট্যান ভাত করে ও খেয়ে বেঁচে থাকতে পারবে, এর থেকে বেশি টাকা পয়সার দরকার নেই। আর চিকিৎসা, ও টাকা থাকলেও তুমি চিকিৎসা পাবো না, শুধু টাকা খরচই হচ্ছে, চিকিৎসা কিন্তু নাই। আছে বলো? হুম, না জি স্যার। না স্যার, না আমি তো স্যার। দেখেছি যে টাকা খরচ হচ্ছে কিন্তু চিকিৎসা সেই মানধাত আমলেরই পাচ্ছি আমি। টাকা খরচ করে যে চিকিৎসা খুব ভালো পাওয়া যাচ্ছে বা পাওয়া যায়, সেটা খুব কম জায়গাতে, এবং বলা যায় যে পাওয়া যায় না বললেই চলে। তুমি ডাক্তারের কাছে স্যার যদি বাংলাদেশে সকালে স্যার যাও, এই চিকিৎসার ঠিক আছে, নামে স্যার হচ্ছে স্যার ব্যবসা স্যার। হ্যাঁ, যদি একদম সকালে যাও স্যার, মনে মানে করো, চিকিৎসা হ্যাঁ, তা তুমি এত মনে করো বাজে সকালে অবস্থা গেলা, স্যার, আসলে কল্পনা করা যায় হ্যাঁ, না ওই স্যার। বিকালে গেলেও তোমার কাছে আবার আবার টাকা দিবে, সে মনেই করবে না যে তুমি সকালে গেছিলা। মনে করো সকালে গেছিলা, তোমার একটা সমস্যা ওই সময় সমাধান হয়নি, তুমি আবার বিকালে গেলা, বিকালে গেলেও তোমাকে আবার টাকা দিয়ে ঢুকতে হবে। মানে তুমি যদি দিনে 5 বার তার সাথে দেখা করো, তো 5 বারই টাকা দিতে হবে তোমাকে। বুঝতে পারছো? আর আবার ডাক্তারি জি পড়ে স্যার। এখন বেকার ডাক্তাররা। হুম, স্যার অনেক ডাক্তাররা নাকি এখন বেকার, যে মানে চাকরি পাইতেছে না। চাকরি পাবে, পাবে কিভাবে? এত পরিমাণে হলে চাকরি পাওয়া যায় বলো? হুম, ডাক্তার বেকার সেটা তার কোয়ালিটির জন্য, সে বেকার থাকবে না। ডাক্তার আবার কেউ বেকার থাকে বলো? হ্যাঁ, একজন ইংলিশ না ডাক্তার একজন হওয়া ইংলিশ যায়। যদি সে টিউশনি করেও চলে, তা তো বেকার থাকার কথা না। এমনি মাসে 10,000 টাকা তার ইনকাম করা যায়। এখন যদি সে শিক্ষা অবস্থায় ইংলিশটা না শিখে,
ইংলিশের স্টুডেন্ট হিসেবে সে 2টা টিউশনিও পড়াতে পারে না, সে তো বেকার হবেই। বলো, যে পরিমাণে হাসপাতাল, যে পরিমাণে ক্লিনিক, বা নিজেও যদি একটা চেম্বার দিয়ে বসে, তো মাসে 15-20 হাজার টাকাতে ইনকাম করা কোনো ব্যাপার না ডাক্তারদের, যদি তার হাত যশ ভালো হয়। হয়তো এটা ওটাতেই যে আমি আজকে তোমাদের প্রায় 500, বলা যায় যে 500 স্টুডেন্ট আমার কাছে পড়তেছে অনলাইনে, ঠিক আছে? এটা কি আমি প্রথম দিন থেকে হয়ে গেছে? বলো, না স্যার। না স্যার। প্রথম দিন থেকে হয়নি। আজকে কত বছর এটা চলছে? প্রায় 6 বছর। 6 বছরে আমি এই জায়গায় আসছি। তাও তো মোটামুটি আমি কিছু করি না বলেই, তাই না? জাস্ট তোমাদের স্টুডেন্ট থেকে স্টুডেন্ট আসতেছে। যদি এটাকে আমি প্রফেশনালি নিয়ে যদি টিচার নিয়োগ করে যদি বড় কিছু করতাম, তো আজকে মনে হয় 2-4 হাজার স্টুডেন্ট থাকতো কিনা বলো, সব কিছু মিলে। হ্যাঁ স্যার। কারণ একটা বড় প্ল্যাটফর্ম করে হ্যাঁ, কারণ আমার যা আমি মনে করি, আমি এটা অহংকার করে বলছি না, অন্যান্য বিষয় থেকে আইএলটিএস বলো বা অন্যান্য বিষয়গুলো যেভাবে আমি করেছি, ওটা করলে পরে দেখাচ্ছে এমনিতে একটা প্ল্যাটফর্ম হয়ে যাওয়ার কথা বিশাল। হ্যাঁ, এখানে আমি 200-400 স্টুডেন্ট, এটাই তো বিশাল ব্যাপার, আমি তাই মনে করি। এটা তো আমার মানে সেই ফেলে দেওয়া 10 পয়সা, ঠিক আছে না? হ্যাঁ, পড়াচ্ছি, গল্প স্যার করতেছি, তাই আমাদের পাচ্ছি। একটা চাচাতো ভাই, ও প্যারামেডিকেলে পড়ছে, ওর সাথে আরেক বাড়ির কাছে থেকে একটু দূরে আর কি, দুইজনেই পড়ছে। তো ও যখন থেকে পড়াশোনা শুরু করছে তখন থেকেই ডক্টরদের সাথে থাকে, হসপিটালে থাকে, হ্যাঁ, প্র্যাকটিস করে, প্র্যাকটিস। এরকম করে করে ও এখন রোগীও দেখতে পারে, আর ওর সাথে যে ছিল ও কিছুই পারে না। ওই তো বললাম যে তোমার এটা নির্ভর করছে তুমি কতটুকু নিজেকে রিপ্রেজেন্ট করছো, কতটুকু কোয়ালিটি অর্জন করছো, তাই না? একজন রোগী থেকে তো আরেকজন রোগী আসবে, তাই না? আমার প্রথম যে রোগী হবে, সেই রোগীকে আমি এমন চিকিৎসা দিব যাতে সে তো নিজে ফিরে আসে, তার সাথে আরও 5 জনকে ফিরাই নিয়ে আসবে, নাকি? ব্যাপারটা এরকম না? স্যার তো সেই ব্যক্তিই তো আমাকে প্রচার করবে। এখন সেই কোয়ালিটি যদি তোমার না থাকে, প্রথম দিন আসলো তুমি তার ঘাড়ে ধরে 5,000 টাকা টেস্ট মেস দিয়ে সবই করাই নিলা, কিন্তু রোগ সারলো না, সে কি আসবে? সে তো আসবেই না, বরং আর 2-10 জনকে তোমার নাম শুনলে বলবে এই ওর কাছে যাস না, ও একটা বাজে, তখনই শেষ তুমি, ঠিক আছে? মানুষ তো সেবা পেতে চায়, টাকা খরচ মানুষ করতে চায় এবং সেবাটা ভালো পেতে চায়, এইটুকু হলো সবচেয়ে বড় বিষয়। তো সেই জায়গাটা তুমি দিলে পারে ব্যাপার না, হাজারো ডাক্তার থাকলেও তুমি বেকার থাকবে না, এইটা। কারণ যে পরিমাণে হাসপাতাল ক্লিনিক এখনও হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, এবং রোগীও বাড়তেছে। আমার মনে হয় যে রোগীটাও একটা প্ল্যানেরই অংশ, ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে। আচ্ছা, তাই সেটা যেটা বলছিলাম যে ইকোনমিক অ্যাংজাইটি অ্যান্ড কালচার অফ ক্যাপিটালিজম, এইখানে দেখো ক্রুশাল ব্যাকগ্রাউন্ড, এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা অংশ কিন্তু এই নভেলটার, এই জায়গাটা। যা কালচারাল ব্যাকগ্রাউন্ড কি করছে, ফ্যাক্টর ইজ দ্য কালচারাল অফ ফিনান্সিয়াল স্পেকুলেশন অ্যান্ড ইকোনমিক অ্যাংজাইটি। দ্য নভেল পোর্ট্রেস আ ওয়ার্ল্ড ডমিনেটেড বাই মানি, ইনভেস্টমেন্ট স্কিম অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যাম্বিশন। দেখো, ইনভেস্টমেন্ট স্কিম, হ্যাঁ, স্কিমে দিচ্ছে টাকা, মার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো স্কিমে দিচ্ছে টাকা, মার। আমি তো বললাম যে 2000 টাকা, 2000 সালে, মানে 2011 সালে আমি ওই সময় 5,000 টাকার 5 লাখ টাকার মার খাইছি। সেই সময়ের 5 লাখ মানে বুঝতে পারছো? জি স্যার বলছিলেন। 2011 সালের, ঠিক আছে? বন্ধুদের পাল্লায় পড়লাম, 1 কোটি সমান। হ্যাঁ, 1 আর সেই কোটি। সময় বিদেশ যাব, টাকা পয়সাও ছিল, কিন্তু একটা ইনভেস্টমেন্ট করলাম, সে লোক তো পালাই গেল মালয়েশিয়াত। আরে কোটি কোটি টাকা নিয়ে পালাই গেল। আরে কত লোক, হ্যাঁ, আরে মারামারি ফাটাফাটি, আমাকে তো মোটামুটি কি বলবো, কি যে অপর্যায়ের ভিতর দিয়ে যাওয়া লাগছে। তাই হচ্ছে উইলিয়ামস ডিজাস্টারাস ইনভলভমেন্ট ইন কমিউনিটি ট্রেডিং, ওইটা যখন ঘটলো তখন আমার এই নভেলটার কথা মনে পড়েছিল, যে আমরা আসলে আমাদের শিক্ষা আমাদের অনেক দিক থেকে আমাদেরকে একটা ইঙ্গিত দিয়ে যায়, কিন্তু আমরা অনেক সময় এগুলোকে কেয়ার করি না, এবং সেই ভুলগুলো হওয়ার পরে বোঝা যায়। আমার 2-3টা নভেল থেকে সরাসরি আমার ইফেক্ট পেরেছিল, যে আমি তো এগুলো জানতাম। যেমন হচ্ছে গ্রেট এক্সপেকটেশন বলে একটা নভেল ছিল, সেই নভেলটা তোমাদের নেই, আমাদের সময় ছিল। তো সেখানে একটা কাহিনী আছে, যে কাহিনীটার সাথে আমার একটা ঘটনা ঘটেছিল, একদম ওই রকম কাহিনী। তখন ঘটে যাওয়ার পর আমার মনে হলো যে আমি এটা যেন কোথায় পড়েছি, না আমি জানি। পরে মনে হলো হ্যাঁ, না আমি তো ওই নভেল থেকে পড়েছিলাম, এটা তো এই জিনিস আমি তো জানা ছিল এরকমটা ঘটতে পারে, তা আমি কেন ওটা বিশ্বাস করলাম না? কারণ ওটা তো জীবনেরই একটা অংশ থেকে নেওয়া। হ্যাঁ, তো ভুল তো আমরা করি, আবেগে পড়ে করি, লোভে পড়ে করি, অনেক কিছু পড়েই পড়ি। হ্যাঁ, তাই বলছি, দেখো, উইলিয়ামস ডিজাস্টারাস ইনভলভমেন্ট ইন কমিউনিটি ট্রেডিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ডক্টর টামকিন, এই যে, হ্যাঁ, তার লোভে পড়ে, যে আমি যেমন পড়লাম, আমার এক বন্ধুর, হ্যাঁ, একসাথে আমরা থেকেছি, একই মেসে থাকছি, ঢাকা থেকে ফিরে আসলাম, বন্ধু আসলো, মিলন তুমি তো বিদেশ যাবা, নাও এটা কম্পিউটার কিনে ফেলো, আর এত টাকা ইনভেস্ট করো, তুমি বিদেশ গিয়েও
কী করবা, টাকা ইনকাম করতে পারবা। তো ভাবলাম ভালোই তো, তখন তো বোধ একটু কম ছিল, বিশ্বাসও বেশি করতাম। বিশ্বাসও তো শেষ দিন পর্যন্ত করেছি, ঠিক আছে তো, শেষ দিন পর্যন্ত করেছি, তাতে বিশ্বাসের মর্যাদা কোনো দিক থেকে পাই নাই। তো সেই ইনভেস্টমেন্ট করলো, সে টাকাটা শেষ হয়ে গেল, গিয়ে দেখে টাকা শেষ। হ্যাঁ, বাপের কথাও শুনলো না। সে আমার বাবার মতো অবস্থা। দ্য মিড সেঞ্চুরি আমেরিকান ইকোনমি এনকারেজ রিস্ক টেকিং অ্যান্ড এন্টারপ্রিনাল বিহেভিয়ার, ইয়েট ইট অলসো প্রডিউস ইনসিকিউরিটি অ্যান্ড কম্পিটিশন। এখন যেমন বিভিন্ন কত কোম্পানি আছে, গ্রামের দিকে যাই, সমিতির নামে তারা টাকা তুলে একসময় হাওয়া হয়ে যায়, হয় না এরকম? বলো। হ্যাঁ স্যার। যে এত টাকা দেওয়া হবে, এত টাকা করে জমাও, হ্যাঁ আগামী 5 মাসে এত টাকা জমালে 5 মাস পর তোমাকে এত টাকা দেওয়া হবে। হ্যাঁ, সবাই মিলে জমাচ্ছে, আর একবার দেখা যাচ্ছে কোম্পানি হাওয়া। উইলিয়ামস ফিনান্সিয়াল ফেলার আর নট মিয়ারলি পার্সোনাল, দে রিফ্লেক্ট আ ব্রডার সোশ্যাল সিস্টেম, হ্যাঁ, দ্যাট রিওয়ার্ড রুথলেস ইফিসিয়েন্সি ওভার ইমোশনাল স্ট্যাবিলিটি। হ্যাঁ, এখানে মানুষের আবেগকে, যেমন হচ্ছে বিকাশ প্রতারণা হয় না এখন, বলো। বিকাশ হ্যাঁ প্রতারণা স্যার। হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ স্যার, কল পাইছিলাম স্যার। হ্যাঁ, বিকাশ প্রতারণা হচ্ছে, তারপর হচ্ছে গ্রামীণ ফোন লটারির প্রতারণা হচ্ছে, কত প্রতারণার শেষ নাই। এই প্রতারণাগুলো কারা করছে? অশিক্ষিত লোক, রিক্সাওয়ালা, কোনো ফকির করছে বলো? নাকি না শিক্ষিত, স্যার, শিক্ষিত শিক্ষিত লোক, ওরা উচ্চ কি শিক্ষিত? সুন্দর হ্যাঁ, স্টাইলিশ কথা হ্যাঁ, বলে। তারা কি সুন্দর করে কথা বলে, ইংলিশ বাংলা মিলিয়ে, মনে হচ্ছে না একদম কোনো অফিসের কর্মকর্তা তারা, অথচ তারা এরকম শয়তানের একটা আকর। তারা পুরো শয়তানকে, মানে ইভিলকে সাথে নিয়ে কাজ করছে। এইরকম মানুষ আমাদের আশেপাশে কম নাই। তারপর হচ্ছে বিল অফ প্রেজেন্টস। যখন আমার ওই যে টাকা মার গেল, তখন আমি যে বন্ধুদেরকে টাকা ধার দিয়েছিলাম ওই কোম্পানির জন্য, তারা উল্টা বলে তারা নাকি আমার কাছ থেকে টাকা পায়। বুঝতে পারছো? যাই হোক, আমি তো আর মরে যাইনি, আমি তো শেষ হয়ে যাইনি, কিন্তু একটা অভিজ্ঞতা তো পেলাম, ঠিক আছে? 5 লাখ টাকার অভিজ্ঞতা পেয়েছি তখন। যদিও 5 লাখ টাকার অভিজ্ঞতা আমাকে আরও 5 লাখ টাকা বাঁচাতে পারেনি, ঠিক আছে? বুঝতে পারছো? 2011 সালের 5 লাখ টাকা আমাকে 2021 সালের 10 লাখ টাকা বাঁচাতে পারেনি। কিসের জন্য? কেন? সরল বিশ্বাসের জন্য। বুঝতে ওই যে পারছো? আপনার ফ্রেন্ডকে যে টাকা দিয়েছিলেন ওটা নাকি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, সে তো আর এখন টাকা পয়সা দেয় না, সে নিজেই এখন হাওয়া হয়ে গেছে। যাই হোক, এখন তার কথা আর কি বলবো, সে নিজে এখন বিপদে আছে। 2-1 লাখ কিছু পাইছিলাম, তারপরে আর সে দেয় না, তার এখন পরিবার নিয়ে বিপদে পড়ে আছে, এখন কিছু বলি না আর। তাই জন্য বললাম যে সেই 2011 সালের ঘটনা আমাকে 2021 সাল বাঁচাতে পারেনি, ঠিক আছে? ওখানেও বিশ্বাস করেছিলাম কিছু ফ্রেন্ডকে, তারা যেমন বাঁশ দিয়ে দিল, এখানেও তেমনি বিশ্বাস করে আর একটা বাঁশ খাইলাম, প্রতিনিয়ত বাঁশ হিস্ট্রি খেতে রিপিট। আছি। বলো। ওই যে স্যার কথা আছে না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, হ্যাঁ হ্যাঁ। ওই রকম হয়ে। আর আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হচ্ছে সেটা হলো বিশ্বাস। পৃথিবীতে সবচেয়ে ক্ষতিকর জিনিস হলো এই বিশ্বাসটা, ঠিক আছে তো? খুব ক্ষতিকর জিনিস আমার ক্ষেত্রে তাই মনে হচ্ছে, যে আমার কাছে বিশ্বাসটা হচ্ছে আমার জন্য চরম ক্ষতিকর একটা জিনিস, যেটা আমার জীবনে অনেক ক্ষতি করেছে এবং অনেকখানি পিছিয়ে দিয়েছে আমাকে অনেক জায়গাতে, যেগুলো এখনও মনে করলে মনে হয় যে নিজের বিশ্বাসটা নিজের উপর রাখা লাগতো, অন্যের উপরে স্যার কখনো ওগুলো নিজের জীবন। ওই সময় না হুম। হলে এখন হয়তো আপনি এই অবস্থানে নাও থাকতে পারতেন স্যার, ওগুলাই হয়তো একটু ফুয়েল হিসেবে কাজ হ্যাঁ, করছে ওটাই স্যার। ওটাই ওটাই মনে করতেছি আমি। ওই জন্য বললাম না, যদি আমার কাছে এখন 1 লাখ টাকা পকেট থেকে পড়ে যায়, আমি মনে করি হয়তো আমার একটা অভিশাপের টাকা ছিল, বের হয়ে গেছে, শান্তি পেয়েছি। বুঝতে পেরেছো? জি স্যার। আমার কাছে এরকম মনে হয়। আমি কিন্তু এখন ওগুলো নিয়ে আর মন খারাপ করি না, বরং তো আপনার মতো করে ভাবতে পারে না সবাই। না, আমি এটা মনে করি, হ্যাঁ আমার কাছে যদি টাকা পয়সা হারাই যায়, কিছু হয়ে যায়, আমি কিচ্ছু মনে করি না, মানে কিছু মনেই হয় না আমার। মনে করো আমি দোকানে গেছি, কেউ হয়তো এত টাকার জিনিস অত টাকা নিয়ে নিয়েছে, আমি বলছি বাড়তি টাকাটা ও 20টা বার হয়ে গেছে, ওর কাছে জাগা, আমার কাছে থাকার দরকার নেই, ঠিক আছে? এবং আমি দেখেছি যখনই আমি ঠকেছি, যে পরিমাণ ঠকেছি তার থেকে সৃষ্টিকর্তা আমাকে তার থেকে কয়েক গুণ বেশি দিয়েছে। এই জন্য ঠকতেও আমার খুব একটা খারাপ লাগে না এখন। এটা এক ধরনের আমার কাছে একটা খুব আনন্দের একটা বিষয় মনে হয়। বুঝতে পারছো? আমার কিন্তু মোটেও জি খারাপ স্যার, লাগে না। আপনার অনেক কিছু শেখার আছে, এগুলা তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, এইভাবে ভাবতে শিখাবেন আপনি। না, আমি এটা আমার জন্য ভেবেছি, হ্যাঁ, যে কেউ যদি আমার কাছে 2 লাখ মেরে নিয়েছে, তো পরে দেখাচ্ছে মানে প্রচুর আশীর্বাদ হয়তো সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে। কারণ কি, হয়তো ওই 2 লাখ আমার জন্য একটা অভিশাপের ছিল, যেটা আমার কাছে থাকলে হয়তো, অনেক সময় এরকম কিছু কাহিনী আছে না, যে কোনো একটা ভূত প্রেত যদি সাথে থাকে, সেটা না তাড়ানো পর্যন্ত তোমার মানে শরীর ভালো হয় না বা পরিবারে উন্নতি হয় না।
ঠিক ওইরকম বিষয় মনে হয় আমার কাছে। হ্যাঁ, যখন কোনো কিছু পড়ে যায় বা কেউ মেরে নেয় বা কোথাও হারিয়ে যায়, তখন মনে হয় যে ওটা আমার জন্য ছিল না, এটা বরং আমার মাধ্যম দিয়ে যার কাছে যাওয়ার তার কাছে চলে গেছে, অতএব এটা তার প্রাপ্য ছিল, আমি জাস্ট মাধ্যম ছিলাম। এই ক্ষেত্রে সেটা সৃষ্টিকর্তা রিজিক, আমি রিজিকে মানে কী বলবো 100% বিশ্বাস করি এখন, বুঝতে পারছো? মানে আমি যদি মনে করো একজন রিক্সাওয়ালা, তাকে আমি ডাকলাম, সে মনে করো আমার কথা শুনলেও না, সে চলে গেল, তখন আমি ভাবলাম আমার যে টাকাটা ওটা ওর রিজিকে নাই। হয়তো আমার টাকাটা যার কাছে আছে সে এখন অনেক দূরে আছে, সে আমার কাছে আসবে, আমাকে নিয়ে তারপরে যাবে, ওই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এখন, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, এটাই সত্য। হ্যাঁ, যে আমার টাকাটা ওর আছে, অতএব ও যদি এখন 1 মাইল দূরে থাকে, তো 1 মাইল দূর থেকে সে আমার কাছে আসবে, বাকি যত রিক্সাওয়ালা আমার সামনে দিয়ে যাক, আমি হাত তুললে তারা দাঁড়াবে না আমার জন্য, ও আসবে, এসে আমাকে নিয়ে তারপরে যাবে। তাছাড়া ওই টাকা ওর ভাগেই আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এই জি স্যার। জায়গাগুলোকে এইভাবে ভেবে আমি করি। তারপরে এই যে আমি যে বগুড়ে আসলাম, আসলাম, মানে হঠাৎ কেমন হবে, আমার কোনো প্ল্যানই ছিল না, কিছুই ছিল না, হঠাৎ করে এখানে চলে আসলাম, হয়ে গেল। হুম, আমি ভাবলাম যে বগুড়ার, তার আগে আমি কিন্তু অনেক বছর চেষ্টা করেছি, হয়নি। আমি স্যার ভাবলাম আপনি হয়তো বলেছিলেন যে আপনি বগুড়ার বগুড়া থেকে মাটির এসেছেন। খাবার আমার ততক্ষণে তৈরি হয়নি, বুঝতে পেরেছো? যে বগুড়ার খাবার আমার পেটে ঢুকবে, সেটা সৃষ্টিকর্তা ততক্ষণ পর্যন্ত তৈরি করেনি, এখন হয়ে গেছে, আমাকে ওই খাবার খাইতে হবে, অথবা আমাকে এখানে নিয়ে আসছে সে, ঠিক আছে? অতএব যেটা হবার, আমি বিদেশে যাওয়ার জন্য কতবার চেষ্টা করেছি, কত টাকা খরচ করেছি, ঠিক আছে তো, কিন্তু বিদেশের মাটি কেন আমি মানে ওর ধারে কাছে যেতে পারলাম না। মানে যে দেশে যেতে যাচ্ছি সেই দেশে আমার জন্য খাবার তৈরি হয়নি, সেখানে পা দেওয়া মানে মাটিতে পা দেওয়ার জায়গা আমার জন্য সৃষ্টিকর্তা এখনো তৈরি করেনি, এই জন্য হচ্ছে না, হয়তোবা হবেও না, হয়তোবা হতে পারে নিজের সন্তান দিয়েও হতে পারে নাকি, যদি হয় ওই সময় হবে, কিন্তু আমি ট্রাই জি করেছি, স্যার। হয়নি। অথচ এমন কিছু জিনিস আছে যেটা আমি ট্রাই করিনি বা সামান্যতম করেছি, সাথে সাথে হয়ে গেছে, মানে মনেই হয়নি যে এটা আমার এত পরিশ্রম লাগলো, আর একটা যেতে আমি কত পরিশ্রম করেছি অথচ ওটা হয়নি। হ্যাঁ, এরকম জায়গাগুলো। হুম। তো এই যে বিষয়গুলো, এগুলো ভেবে মাঝে মাঝে নিজের কাছে নিজের অনেক বেশি সান্ত্বনা বা আরাম পাই, এতে কেউ ক্ষতি স্যার, করলে কেউ, হতে পারে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা আপনাকে এই সময় এরকম ভাবে সম্মানিত করবেন দেখেই সেই না আশাগুলো ওইটাই তো তখন বলতেছি যে তিনি হয়নি। ওই যে রিজিক যেটা রাখার তিনি রেখেছেন, আমার এখানে টেনশন করার কিছু নেই, আমার কাজ হচ্ছে পরিশ্রম করে যাওয়া আর ওই জায়গাতে পা দেওয়ার মতো চেষ্টা করা, এইটুকুই। বাকিটা তিনি পা দিতে দিবেন কি দিবেন না, সেটা ওই সময়ের ব্যাপার, যে সময়ে প্রয়োজন হবে। আমি একটা একটা পড়েছিলাম, একজন প্রিস্টের একটা প্রচার পড়েছিলাম, তো সেখানে তিনি ওই কথা বললেন যে সৃষ্টিকর্তা আমাদের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন তিনি কিন্তু সেই সময় সেটা দেন, কিন্তু আমরা যখন জি যেটা স্যার। চাই তিনি হয়তো তখন দেন না, যখন প্রয়োজন তখন দেয়। তাই যখন আমরা পাই তখন আমরা মনে করি যে সৃষ্টিকর্তা আমাকে কিছু দেয়নি, ঠিক আছে তো? জি স্যার। হয়তোবা যখন চেয়েছিলাম তখন দিলে পারে মনে হতো হ্যাঁ কিছু দিয়েছে, কিন্তু যখন প্রয়োজন আমার তখন দিয়েছে, কিন্তু ওটা আমি ফিল করি নাই যে সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমরা মনে করি তিনি যেন আমাকে কিছু দেননি, কিন্তু আমি পিছনের কথা ভাবলে যে এত কিছু দিয়েছে, যার যোগ্যই হব কিনা আমি জানি না, আমার মতো পরিবার থেকে বা আমার মতো ব্যক্তি থেকে এখানে আসা বা এই জায়গায় করা, সেটা অনেক কিছু, অনেক বিষয়ের ব্যাপার, অনেক কিছু ট্রাই করে হয় না মানে ওটা আমার কপালে নাই, আর একটা অল্প ট্রাইয়ে হয়ে যায় মানে এটাই আমার ছিল, ঠিক এরকম। তো যাই হোক, তাই এখানে যেটা আসলাম যে মানুষ এখন অনেক বেশি খারাপ হয়ে গেছে, যে মোরালি, হ্যাঁ, করসিভ হয়ে গেছে, যেটা বলছে, হ্যাঁ, বিলো প্রেজেন্টস ক্যাপিটালিজম অ্যাজ আ মোরালি করসিভ ফোর্স। কেমন দেখো, এই যে আমি তোমাদের যে গুগল মিটে পড়াই, হ্যাঁ, গুগল মিট এটা নেওয়া লাগে, প্রিমিয়ামটা প্রতি মাসে নেওয়া লাগে। তো আমি বিশেষ করে মনে হয় চ্যাট জিপিটি না কি যেন ক্যাপকাট না কি যেন একটা ও আচ্ছা এটারই তো মনে হয় গুগল কাপকাট। মিটেরই, হ্যাঁ গুগল মিটেরই একটা প্রিমিয়াম আমি একজনকে অর্ডার করেছিলাম। তো সে অর্ডার করলাম, টাকাও দিলাম, এবং হোয়াটসঅ্যাপে তাকে আমি মেসেজ দিলাম, সে আমার রেসপন্সই করলো না, ঠিক আছে তো, সে টাকাটা মায়ের হয়ে গেল। মানে এটা একটা ফাঁদ সে করে রাখছে, মানুষজন কিনবে, টাকা দিবে, সে আর রেসপন্স করবে না, টাকাটা গেল। একজনকে আমি শুধুমাত্র, বুঝতে পারছি, একটা কার্ড নেওয়ার জন্য, ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আমি তাকে 30,000 টাকা দিয়েছি, যে তুই কত নিতে পারবি নে। একসময় সে আর নিতে পারলো না, ঠিক আছে তো, আমার কাছে এখনও স্ক্রিনশট আছে সেগুলোর, এবং আমি সেটা পুলিশের কাছে গিয়ে করলাম যে আপনাদের কাছে দিয়ে গেলাম, যদি মনে হয় যে আপনারা এটা তদন্ত করে বার করবেন তো করেন, যদি মনে হয় যে করার দরকার নেই তো থাক। এখনও সে তদন্তের রিপোর্ট আমি পাইনি, বুঝতে পেরেছ? আজ থেকে দুই বছর হয়ে গেল কিন্তু ঘটনাটা, যে একটা ক্রেডিট কার্ড দিব সেখানে সে
প্রথমে বললো এত টাকার কার্ড, ওই যে অনলাইনে সব আছে না, হ্যাঁ। তো তার জি, সাথে স্যার। কথা বললাম, তার বাড়ি মানে বগুড়ার এরকমই ছিল, পরিচিত বলে আমি তাকে টাকাগুলো দিয়েছিলাম। পরবর্তীতে সে আর মানে পুরো কমপক্ষে কত প্রায় 30-এর কাছাকাছি যখন টাকা হয়ে গেলাম, বলছে আপনাকে আমি দিতে থাকবো, আপনি যা চাইবেন আমি দিতে থাকবো, নেন আপনি কত নেবেন নেন, দেখি নিতে থাকেন। দিয়ে পর্যন্ত সে যখন কত 28,000 কততে হলো, সে নিজে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিল তার। তাই আমি বললাম সে আর নিতে পারলো না, ঠিক আছে তো, সে আর নিতে পারলো না টাকা। আমার কিন্তু মানে কষ্ট লাগেনি খুব একটা যে আমি এতগুলো টাকা তারে দিয়ে দিলাম। তো দেখো মানুষ কত খারাপ আছে এখানে, খারাপের গাধা, অনেক খারাপের খারাপ, প্রচুর খারাপ মানুষ আছে। পাশের মানুষই খারাপ আছে, এই যে তুমি তাকে দেখতেছো ভালোভাবে, সেই তোমাকে মেরে দিচ্ছে, এরকম প্রচুর আছে, বুঝতে পেরেছো? তাই বলছে দেখো এগুলো কি ক্যাপিটালিজম বা টাকা পয়সা, এগুলো একটা কি একটা মানে কি মোরালি করসিভ ফোর্স দ্যাট প্রেশার ইন্ডিভিজুয়াল টু বিট্রে দেয়ার ওন ইন্টিগ্রিটি। দেখো হ্যাঁ, যে নিজের ইন্টিগ্রিটিকে তারা বিট্রে করতেছে, নিজের সততাকে তারা বিট্রে করতেছে। বললাম না যে আমি ওই যে কিছু কিছু দেখে আমি যে তোমাদের কাছ থেকে টাকা নিই, এটা আমার কাছে কেমন লাগে, হ্যাঁ, মানে ওদের কাছে আমি যখন টাকা দিচ্ছি তখন আমারই কেমন লজ্জা লাগতেছে যে এটার জন্য কি এত টাকা নেওয়া যায়, আর এত টাকা যে সে নিচ্ছে এটা ঠিক করে দিয়েছে কে? মানে আমাদের সমাজের কি কোনো ফিক্স রেট আছে বলো তো? কেউ কি কোনো কিছু যাচাই বাছাই করতেছে? বলো, নিজের মতো করে যে যা পারতেছে সেইভাবে কিন্তু তার মতো করে কে কি মানে কি করছে, টাকার অ্যামাউন্টটা বাড়ায় দিচ্ছে, বুঝো না? তো দেখাচ্ছে যে যেখানে 300 টাকার জিনিস ছিল সেটা এখন 900 টাকা হয়ে গেছে। অথচ এটা কেন বাড়ালো, কে বাড়াই দিল, কোন মানে কি বলবো যে কি যেন বলো ওটাকে, ভুলে গেলাম, সিন্ডিকেটের মাধ্যমে কাজটা করা হলো। এবং মানুষকে মানে কোট টাই পরা মানুষ দেখার পর আমার শুধু শকুন মনে হয় ওদেরকে। আমার নিজেকেও যখন আমি কোট বা এগুলো পরি তখন আমার শকুনই লাগে, বুঝতে পারছো? মনে হয় যেন একজন শকুন, আমি শকুনের চেহারায় এখন আমি কিছু মানুষের মারবো আর কি, পাত মারবো, ঠিক আছে? সেবার জায়গা তো নাই। আর চিকিৎসা বললাম তো যে তুমি যদি 5 বার যাও ওই ডাক্তারের কাছে, দিনে একদিনে 5 বার যাও, তো সে 5 বারই তোমার কাছে টাকা নিচ্ছে। তার কাছে মনে হচ্ছে না যে আমি তাকে 2 বার নিয়েছি, শুধুমাত্র কিছু কথা বলবো বলেই যদি এত টাকা করে নেওয়া লাগে, তাহলে সেটা কিভাবে সেবা হয় বলো তো? জি স্যার। আমি অবাক হয়ে গেছি। এই যে আমার এই তোমাদের এই আমার ওয়াইফ এই যে বাচ্চা হওয়ার এই সময়টা আমি যেটা খেয়াল করলাম, তো আমার তখন আমার খুব ইচ্ছা হলো, আমি তোমার ম্যাডামকে বলেই বসলাম যে আমি পড়ানোটা বাদ দিব, এত টাকা আমার দরকার নাই, বুঝতে পারছো? তোমাকে বলছিলাম যে টাকা মানুষ নেবে না কেন, সার্ভিস দিতে হলে টাকা নেবে, তাই বলে এরকম, এবং শিক্ষিত মানুষ। তো যাই হোক, হচ্ছে দ্যাট প্রেশার ইন্ডিভিজুয়ালস টু বিট্রে দেয়ার ওন ইন্টিগ্রিটি। উইলিয়ামস অবসেশন উইথ মানি এই যে সিম্বলাইজেস হিজ ডিপার ডিজায়ার ফর ভ্যালিডেশন। হ্যাঁ, মানে সে তার বিষয়টাকে ভ্যালিড করে নিচ্ছে, হ্যাঁ, যে আমি 5 বারই যাবো, সে 5 বারই আমার কাছ থেকে টাকা নেবে, শুধু 2-1টা কথা বলবে, সে 2-1টা চিকিৎসা দিয়ে দিবে বা একটা ওষুধ লিখে দিবে, তার জন্য সে প্রতিবার আমার কাছ স্যার থেকে এরকমও করে যে 1000 টাকা করে ভিজিট নেবে। নিয়ে ভিতর স্যার এরকমও করে যে ভিজিট নিয়ে ভিতরে গেল, বললো যে আপনি অন্য ডাক্তারের কাছে দেখান, এই সমস্যা ওই ডাক্তার হ্যাঁ, ভালো ওই টাকাটা বুঝবে। কিন্তু ফেরত দিচ্ছে না তাহলে সে, উনি টাকা ওইটুক কথা বলার জন্য উনি 1000 টাকা নিয়ে 1000 টাকা নিল। নিয়ে নিলেন। হ্যাঁ, এটাই তো বললাম যে এরকমই, যে সে কিছুই বললো না যে আপনি অন্য কোথাও যান, এটার জন্য তুমি যে শুধু এইটুকু কথা বলার জন্য তুমি তার কাছে টিকিট কেটে দাঁড়াইছিলে এতদিন ধরে, বুঝতে পারছো? এবং সে যে সেবা দিল না, সে টাকাটা ফেরত দিবে না বলো? জি স্যার। ফেরত দিচ্ছে না, সে কিন্তু নিয়ে যাবে। স্যার এরকম আমার সাথেও হয়েছে। পরে আমি করছি কি জানেন, আমি ওই গেটে যারা থাকে ওনাদেরকে বলছি যে আমি রিপোর্ট দেখাবো, তাই বলে ঢুকছি, টাকা না দিয়ে। না ওইটাই, তাই বলছে দেখো স্ট্যাবিলিটি অ্যান্ড সেলফ ওর্থ এগুলোকে নষ্ট করে দিচ্ছে। দেখো হিজ কলাপস রিপ্রেজেন্ট দ্য সাইকোলজিক্যাল কস্ট অফ লিভিং ইন আ সোসাইটি। দেখো সাইকোলজিক্যাল কস্ট হচ্ছে আমাদের, মনিটারি কস্ট না, যেটা সমাজে বেঁচে থাকতে হলে টাকা তো দূরের কথা, আমাদের সাইকোলজিক্যালি আমরা খুব কষ্ট করে বেঁচে থাকছি। দ্যাট ইকুয়েটস হিউম্যান ভ্যালু উইথ ইকোনমিক সাকসেস। হ্যাঁ, যেখানে অর্থনৈতিক সফলতাকে গুরুত্ব দিচ্ছে। কেমন? মনে করো যে গ্রামে কোনো প্রোগ্রাম হচ্ছে, একটা জিনিস বলি, মনে করো আমার গ্রামে কোনো প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে?
তো সেইখানে একজন মানে কি বলবো এসআইকে একটা প্রোগ্রামের প্রধান করা হচ্ছে, কথা বুঝতে পারছো? আর সেইখানে জাস্ট আমি কি বলবো ওখানকার একজন গেস্ট, আমার কি সেখানে যাওয়ার কি মানাই বলো? না স্যার। এটা তো আমার পেশার জন্য, আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা বলছি না, আমাদের যে হায়ারার্কি রয়েছে সেখানকার সাথে ওটা যায় না। এটা যখন বলা হচ্ছে তখন তোমার ওই পরিচিত ব্যক্তিগুলো মনে করছো ও মিলন তো অনেক বড় হয়ে গেছে তাহলে, বেশি ভাব হয়ে গেছে, বুঝতে পারছো? স্যার ওদের তো হয়তো ভাই জ্ঞানের লেভেলটাই নাই স্যার, সেটা তো যে বলছি, সেটা যে তারা তাদেরকে ওই যে বললাম যে আমি পরিচিত বলে আমি তো নির্বোধ, মানে আমার বাবার কাছে আমার অফিসের কেরানি যতটুকু মূল্যবান আমি তার কাছে ততটুকু মূল্যবান না, বুঝতে পারছো? জি স্যার কারণ আমি তো বুঝতে পারছি। আমার বাবার ছেলে, সে তো বুঝে না, এ তো খ্যাত। ও আমার মানে আমার অধীনে যে কেরানি আছে তাকে যতটুকু সে বস মনে করবে আমাকে ততটুকু সে তো মনে করবে না, কারণ সে বুঝলেন না সেরকম আর কি। তো সেটাই বলতেছে যে অনেক এই এই নভেলটা যখন তুমি পড়তা যদি, তাহলে এই জায়গাগুলোকে তুমি টাচ করতে পারবা যে এগুলো কি, কে কীভাবে কার সাথে কেমনভাবে সম্পর্কগুলো করছে। দেখো, জুইস আমেরিকান আইডেন্টিটি অ্যান্ড কালচারাল ইনফ্লুয়েন্স, জুইস আইডেন্টিটি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড। দেখো জুইস, হ্যাঁ, একটা ধর্মীয় পরিচয় কেন, একটা ধর্মীয় পরিচয় কেন অন্য মানুষের কাছে সম্মান বা অসম্মানের কারণ হবে, এটা হলো একটা বিষয়, তাই না? যে একটা ধর্মীয় পরিচয় সেটা কেন একজন মানুষকে অন্যের কাছে হয় সম্মানিত করবে না হয় অসম্মানিত করবে, এটা কেন করবে? এটা তো সিম্পলি থাকা উচিত। এটা ধর্মীয় বিশ্বাস, মনে করো আমাদের এক স্যার বলেছিলেন এক সময় যে মানে স্যার বলেছিল যে তার এক কলিগ জার্মানিতে গিয়েছিল একটা ট্রেনিংয়ের জন্য, ঠিক আছে? তো ওই প্রোগ্রামে সবাইকে জিজ্ঞাসা করেছে যে নিজ নিজ দেশের মানুষের একটা স্পেশাল ক্যারেক্টার বলতে, স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে, যে স্পেশাল ক্যারেক্টার কি। তো আমাদের এই স্যারের কলিগ নাকি বলেছে যে আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় ক্যারেক্টার হলো তারা মিথ্যা বলে না, বুঝতে পেরেছো? তা ওখানকার দু একটা দেশের মানুষ নাকি একটু হেসে বলেছে যে এটা আবার মানুষের ক্যারেক্টার হওয়া লাগে নাকি, এটা তো মানুষের সাধারণ বৈশিষ্ট্য যে তারা মিথ্যা বলবে না, এই মিথ্যা বলবে না, সত্য বলবে, এটার জন্য আবার স্পেশাল ক্যারেক্টার হওয়া লাগে? এটা বলো তো। না স্যার। তুমি মিথ্যা বলবে না, সত্য বলবে, এটা তো স্বাভাবিক একটা নীতি, এটা স্পেশাল ক্যারেক্টার হয় কি করে? তাহলে তুমি তো আমাদের অপমান করলা যে আমরা তাহলে মিথ্যা বলি, এটা কি বলা যায় বলো? আর এই কথাটা যে উনি বলেছেন এটাই তো সবচেয়ে বড় মিথ্যা নাকি? বলো। জি স্যার। যে আমার দেশের মানুষ সত্য বলে, মিথ্যা বলে না, এটা তো বলারই বিষয় না। মিথ্যা বলে না কোন দেশের মানুষ বলো? কোন দেশের মানুষ আছে মিথ্যা বলে? আমাদের বাংলাদেশের মতো স্যাঁচরা আর মিথ্যাবাদী পাবলিক দেশে আছে? যাই হোক, অত বলো না, নিজেও খারাপ লাগতেছে, যাই হোক। হ্যাঁ, তাই বলছে যে বোথ বিলো অ্যান্ড হিজ প্রোটাগনিস্ট বিলং টু দ্য জুইস আমেরিকান মিডল ক্লাস। এই যে দেখো, ওই যে তার নিজের পরিবার কিন্তু, নেভিগেটিং টেনশন বিটুইন ট্রেডিশন অ্যান্ড অ্যাজিমিলেশন, দ্য স্ট্রেইনড রিলেশনশিপ বিটুইন উইলিয়াম অ্যান্ড হিজ ফাদার ডক্টর অ্যাডলার। দেখো, হ্যাঁ, উইলিয়াম অ্যান্ড হিজ ফাদার ডক্টর অ্যাডলার রিফ্লেক্ট জেনারেল, দেখো, কনফ্লিক্টস উইদিন ইমিগ্রেন্ট ফ্যামিলিস। তাহলে উইলিয়াম এবং তার বাবা হচ্ছে ডক্টর অ্যাডলার। ডক্টর অ্যাডলার তার বাবা তাকে বুদ্ধি দিচ্ছে কিন্তু সে মানছে না, ছেলে তার মতো করে টাকা নিয়ে ইনভেস্ট করছে। ডক্টর অ্যাডলার রিপ্রেজেন্ট ডিসিপ্লিন, দেখো, সেলফ কন্ট্রোল অ্যান্ড ওল্ড ওয়ার্ল্ড ভ্যালুস, মানে মডার্ন ভ্যালু যে ভালো না সেটা বোঝানো হয়েছে। ওয়াইল উইলহেম, দেখো উইলহেম কী করছে, এমবডিজ ইমোশনাল ভালনারেবিলিটি অ্যান্ড মডার্ন কনফিউশন। দেয়ার কনফ্লিক্ট সিম্বলাইজেস দ্য স্ট্রাগল বিটুইন ইনহেরিটেড মোরাল স্ট্যান্ডার্ড অ্যান্ড কন্টেম্পোরারি প্রেশার্স। যে বাবার কাছ থেকে সে শিখতে পারছে না, ওই যে আমার বাবার বিষয়টা বলেন, ওইটা আমার পরিবারের ওই ঘটনাটা মনে পড়ে শুধু। দ্য নভেল অলসো রিফ্লেক্ট দ্য জুইস ইন্টেলেকচুয়াল ট্রেডিশন অফ এথিক্যাল এক্সামিনেশন, সেলফ এক্সামিনেশন, যে নিজেকে মোরাল রেসপন্সিবিলিটি অ্যান্ড সাইকোলজিক্যাল ইন্ট্রোস্পেকশন। উইলিয়াম ইমোশনাল সাফারিং রিজেম্বলস আ সিকুলার ফর্ম অফ স্পিরিচুয়াল ক্রাইসিস। হ্যাঁ, সিকুলার ফর্ম অফ স্পিরিচুয়াল ক্রাইসিস মানে কোনো নির্দিষ্ট ধর্মের না, বরং সব ধর্মের মানুষই এই স্পিরিচুয়াল ক্রাইসিসে ভুগতেছে, তাই না? এমন না যে শুধু খ্রিস্টানরা ভুগতেছে, শুধু মুসলিমরা ভুগতেছে বা শুধু হিন্দুরা ভুগতেছে, ব্যাপারটা এরকম না, সবাই এই ক্রাইসিসে ভুগতেছে, ঠিক আছে? যে আমাদের ভিতরে কি নাই, কনসেন্স নাই, রিপেন্টেন্স নাই, রিডেমশন আমরা পাচ্ছি না, আমাদের ভিতরে তো বিবেকই নাই,
বিবেক বোধই কাজ করতেছে না। ঠিক আছে, আর একটা বিষয় আমার কাছে খুব আপত্তিকর লাগে, আজকে আমি ভোরে ঘুম আসেনি এটা ভাবতে ভাবতে, যে আমার একটা খুব বই লেখার ইচ্ছা করলো, যে আমি এখনই গিয়ে বসে লেখা শুরু করি। ধর্মের নামে কেন প্রতিষ্ঠান থাকবে, তাই না? ধর্মের নাম দিয়ে কেন প্রতিষ্ঠান থাকবে বলো? কেন ইসলামী ব্যাংক হতে হবে? কেন ক্রিশ্চিয়ান কিন্ডার গার্ডেন হতে হবে বলো? এইগুলো কি এক ধরনের ঈশ্বর নিন্দা না বলো? জি স্যার। এগুলো কি এক ধরনের ঈশ্বর নিন্দা না বলো তো? আমি একটা খুললাম একটা স্কুল, নাম দিলাম ইসলামিক স্কুল। এই ইসলামিক স্কুলের ভিতরে কি দুর্নীতি হবে না? নৈতিক অধপতন হবে না কারো বলো? জি স্যার। তাহলে আলটিমেটলি তুমি ওই ধর্মের নামটাকে কি তুমি নষ্ট করছো না বলো? তাই তো হচ্ছে তাহলে এটা স্যার। কি এক ধরনের ব্লাসফেমি না, ঈশ্বর নিন্দা না? আর ঈশ্বরের নামটা বা আল্লাহর নামটা, ইসলামিক শব্দটা তোমার এই ব্যবসার সাথে জুড়ে দিতে কে বলেছে বলো? তুমি বাসে লিখে লিখে রেখেছো আল্লাহর নামে চলিলাম, ঠিক আছে তো? এবার বাসওয়ালার সাথে কাস্টমারের গন্ডগোল, সারাদিন গন্ডগোল হচ্ছে না? তুমি এটা না লিখে জি পারো স্যার। না? ওটা অন্তরে রাখো, তোমাকে একটা আলাদা করে লিখে এরকম করে দেওয়ার কি দরকার পড়ে গেছে? ঠিক আছে তো? এই সকল ভেবে দেখবা যে ক্রিশ্চিয়ান বাড়িতে অনেক জিজাস বা ক্রস অনেক কিছু থাকে, আমি এগুলো রাখতেই ভয় পাই। আমার বাড়িতে এরকম কিন্তু কোনো চিহ্ন নাই, ঠিক আছে তো? যে এই জিনিসটা ক্রস টাঙায় না, অনেকে দেখবো যে গলায় ক্রস পরে, আমাদের যারা খ্রিস্টান হয় গলায় চেন সহ ক্রস লাগায়, আছে না এরকম? হ্যাঁ স্যার। দিয়ে কি কি কি- কি করতেছে? নাচানাচি করতেছে, করছে না? মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গালাগালি করতেছে ইচ্ছা মতো, অথচ গলায় একটা বিশাল একটা ক্রস করে রাখছে। কিসের জন্য এটা দরকার ছিল? এগুলো থেকে মানে কি বলবো, মানে আমার চিন্তাভাবনার দিক থেকে ভাবলে আমি মনে হয় যে ধর্মীয় ব্যাপারটাকে এমনভাবে রাখা উচিত যাতে এটা ব্লাসফেমির পর্যায়ে না পড়ে। তুমি দিয়ে রাখছো ইসলামী ব্যাংক, অথচ জনগণের টাকা মেরে দিচ্ছে না এরকম বলো? এই যে কিছুদিন আগে কিছু জি। ব্যাংক, ইসলামী ব্যাংক কি ইয়া হয়ে যাচ্ছিল না, দেউলিয়া হয়ে যাচ্ছিল না বলো? হ্যাঁ স্যার, কয়েকটা ব্যাংক পেয়ে এখন সম্মিলিত করছে, সম্মিলিত ইসলামী ব্যাংক করছে। হুম। ইসলামী নামটা থাকবে কেন, দরকার কি থাকার? ইসলামীটা একটা মানে একটা সাইনবোর্ড হয়ে যাচ্ছে না, যে তুমি মানুষ বিশ্বাস করে আসবে, এরকম কি একটা সাইনবোর্ড না এটা বলো? ইসলামী নামটা তুমি কেন দিয়েছো, মানে ইসলামী নামটা কেন দিয়েছো? যে ইসলামী নামটা থাকলে আমার দেশের মানুষ, ইসলাম ধর্মের অধিকাংশ, তারা এটাকে বিশ্বাস করবে, তারা এখানে আসবে, এসে আমার ফাঁদে পড়বে, এই তো বলো? সিম্পেথির জন্য স্যার। তাহলে এর মানে উপকারিতাটা কি? যে তুমি ইসলামী ব্যাংকটা থাকলে তুমি ওখানে অ্যাকাউন্ট খুলে তোমার স্বর্গে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, বেচতে অ্যাকাউন্ট হবে একটা অটোমেটিক বলো? এরকম কিছু যে তুমি ওই ইসলামী ব্যাংকে না, অ্যাকাউন্ট করা মানে না তোমার স্যার। বেচতে একটা অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে যাবে? তাহলে তুমি ইসলামী নামটা ইউজ করছো কেন? কি দরকার ছিল এই জায়গায় ইউজ করা? নিশ্চয়ই এটা তাহলে একটা সাইনবোর্ড বা এটা একটা ট্রিকি ওয়ার্ড, যেটা তুমি ব্যবহার করে কাস্টমার নিতে চাচ্ছ বেশি বেশি, এছাড়া তো অন্য কোনো কারণ নেই, আমি দেখতেছি না অন্য কোনো কারণ আছে এই জায়গায়। তো যাই হোক, হয়তো আমি একটু বেশি বলে ফেললাম, বেশি বুঝে ফেললাম নাকি? না স্যার। তারপর দেখো ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, এক্সিস্টেন্সিয়ালিজম এবং মডার্ন অ্যাংজাইটি। আজকে একটু এটা ইয়ে করি, হ্যাঁ তোমাদের যেহেতু একটু আমি পরের ব্যাচটা ইয়ে করলাম, বাদ দিলাম। দ্য ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ সিজ দ্য ডে is strongly influenced by existentialism, a movement that gained prominence in the mid 20th century. Existentialism, হ্যাঁ মানে কি? এক্সিস্টেন্সিয়ালিজম দিয়ে কি বোঝায় এটা? স্যার অস্তিত্ববাদ। অস্তিত্ববাদ। মানেটা কি এটা দিয়ে? অস্তিত্ববাদের শব্দটার মানেটা কি আসলে, কি বলতে চাই এটা দিয়ে? স্যার নিজেকে টিকিয়ে রাখা। দেখো এখানে বলছে কি, এটা একটা থিওরি বা অ্যাপ্রোচ হুইচ এমফাসাইজ দ্য এক্সিস্টেন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্সন অ্যাজ আ ফ্রি অ্যান্ড রেসপন্সিবল এজেন্ট ডিটারমাইনিং দেয়ার ওন ডেভেলপমেন্ট অ্যাক্টস থ্রু অ্যাক্টস অফ দ্য উইল। মানে তার ইচ্ছা অনুসারে তার নিজের মতো করে তার নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য কাজ করবে। দেখো এমফাসাইজ দ্য এক্সিস্টেন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাজ আ ফ্রি অ্যান্ড রেসপন্সিবল এজেন্ট। দেখো ফ্রি, কিন্তু সাথে আর একটা শব্দ আছে কিন্তু, ফ্রি অ্যান্ড কি, তুমি শুধু স্বাধীন না, সাথে সাথে কি রেসপন্সিবল এজেন্ট,
তুমি ফ্রিটা গুরুত্ব দিচ্ছ, রেসপন্সিবল কথাটা তো আর গুরুত্ব দিচ্ছ না, তাহলে হবে বলো? হুম। না স্যার। তাহলে একই না সাথে স্যার। তোমাকে, তুমি যেমন অধিকার ভোগ করবা, তেমনি তোমার তো দায়িত্বও আছে। তোমাকে তো দায়িত্বটা শুধু অধিকার নিয়ে নাচানাচি করলে তো হবে না, যে দেশ আমাকে এই করবে, দেশ আমাকে এই দিবে, দেশ আমি এই নিব। তো তুমি দেশের জন্য কি করবো আলটিমেটলি? সেটা তো করছো না, তাই না? এই যে মনে করো অনেক অনেক ট্যাক্স আমরা মেরে দিচ্ছি, দেশের কাছ থেকে আমরা অনেক সুযোগ সুবিধা চাচ্ছি, কিন্তু আমরা ট্যাক্সে ফাঁকি মারতেছি, ট্যাক্স ফাঁকি মেরে দেশের ক্ষতি করাই দিচ্ছি, দেশ পরিচালনায় আমরা অংশগ্রহণ করতে পারছি না। হ্যাঁ, আবার টাকা বা যা দিচ্ছি, কেন আমরা ট্যাক্স ফাঁকি দিচ্ছি তারও পিছনে কারণ হচ্ছে, কারণ ট্যাক্সের যে টাকাটা দিচ্ছি সেটা সৎ ব্যবহার হচ্ছে না। ঠিক আছে? জি স্যার। এই যে বগুড়া শহরে নতুন আসছি, এসে দেখলাম কি, সে রাস্তা মনে আজ থেকে 10 বছর আগে যেভাবে দেখে গিয়েছিলাম, তার থেকে গর্তগুলো একটু বড় বড় হয়েছে আর কি। তা সেদিন দেখলাম যে পুটিং মারতেছে। কেন এতদিন পর্যন্ত কি দেশের কোষাগারে একদমই টাকা ছিল না এই রাস্তাগুলোকে ঠিক করার? নাকি এখানে মানুষ থাকে না, বাংলাদেশি, সব অন্য দেশি মানুষ থাকে, ইন্ডিয়ান? বলো। স্যার ওরকমই অবস্থা। নাকি ওই হাইওয়ে বা ওই রকম কোনো অফিস বগুড়াতে ছিল না, যে ওখানকার কোনো অফিসার নেই, তারা জানেই না যে এই রোডটা নষ্ট হয়ে গেছে? বলো। তারা তো ঠিকই। না স্যার, এগুলো নোংরা রাজনীতি স্যার। হ্যাঁ, স্যার ইচ্ছে করে সংস্কার করেনি। তা সেটাই হচ্ছে আমরা শিকার। হ্যাঁ, আমি যখন প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছি তখন আমি আমার মেহেরপুরে উন্নত করতেছি, কারণ অন্য শুধু মেহেরপুরটাই আমার দেশ, বাকিগুলো সব আমার বাইরে, ওদের নিয়ে ভাবার আমার টাইম নাই। এটা কেন হবে? কি এক অদ্ভুত দেশে আছি! এ তো সেই গ্রামের সেই ঝগড়ুটে মহিলাদের মতো। হ্যাঁ, এরকম না ব্যাপারটা? জি স্যার, ওরকমই স্যার। মানে হাসির কথা একটা বলি, যে ফেসবুকে দেখছিলাম কি, পুরো ভিডিও দেখালো না, যে অন্যের বাড়ির সামনে গিয়ে পায়খানা করতে চলে আসলো রাগ করে, দেখছিলাম। তা ব্যাপারটা ওরকম না? হ্যাঁ, জি স্যার। রাজনীতি যদি ওরকম হয় স্যার। তো বিপদ, মানে বিপদের উপর বিপদ, কি করা যাবে? তো যাই হোক, তাই বলছে এক্সিস্টেন্সিয়ালিজম এখানে গুরুত্বপূর্ণ, যে আমরা এই সময়ে, দেখো এখন আমাদের অস্তিত্বটাই কেমন জানি অন্যরকম হয়ে গেছে চাকরির জন্য। হ্যাঁ, দেখো আমাদের কাজ, ইচ্ছা এবং বিশ্বাস, এই তিনটার মধ্যে মিলছে না। আমি ইচ্ছা করছি যে আমি একটা ভালো চাকরি পাবো, আমি একটা ভালো রেজাল্ট করব, বিশ্বাস নাই যে আদৌ হবে কি না। আর এই কারণে অটোমেটিক আমার অ্যাক্টিভিটিসে এফেক্ট পড়তেছে, তাতে ইফেক্ট পড়তেছে, পড়ার কারণে আমি ঠিকমতো কাজটা করতে পারছি না বিধায় আমি আমার ওই ইচ্ছাটাকে পূরণ করতে পারছি না। যে আদৌ চাকরিটা হবে তো, অধিকাংশ তো টাকা দিয়ে হয়। হ্যাঁ, মনে হয় হবে না। এই যে বললাম যে এক চাকরি পেতে গিয়ে কত মানুষের যে কত শুনছি, ভাই টাকা আছে তো বাপের, ঠিক আছে তো, ও হয় না, ও চাচা খালা ফুপু লাগে, এই কথা শুনতে শুনতেই তাদের হয়নি, আমারটা হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে বিশ্বাস, তোমাকে তো বিশ্বাস করতে হবে, এবং তুমি যখন বিশ্বাস করবা তখন তোমার অ্যাক্টিভিটিটা বিশ্বাস অনুযায়ী হবে, কারণ তোমার বিশ্বাস তোমার দেহকে পরিচালনা করবে, তোমার মেন্টালিটিকে পরিচালনা করবে ওই কাজটা করতে, যে কাজটার মাধ্যমে তুমি তোমার ইচ্ছাটাকে পূরণ করতে চাচ্ছ। কিন্তু তুমি ইচ্ছা করতেছো, বিশ্বাস করছো না, অথচ তুমি সেই বিশ্বাস অনুসারে অ্যাক্টিভিটিও করছো না, না করার কারণে তোমার ইচ্ছা পূরণ হচ্ছে না, আর তুমি মানুষের কাছে গেয়ে বেড়াচ্ছ, ও ভাই সবার জন্য না, ও হয় না। ঠিক আছে? তাহলে সেই বলছে এক্সিস্টেন্সিয়াল থিঙ্কার্স সাচ অ্যাজ জ্যাপল সার্তার, অ্যালবার্ট ক্যামাস, হ্যাঁ, সরেন, দেখো বলছে কি, কিয়ারকেগার্ড এমফাসাইজ থিমস অফ ফ্রিডম। দেখো তিনি ফ্রিডমকে গুরুত্ব দিয়েছেন, সাথে রেসপন্সিবিলিটি, সাথে এলিনেশন অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং ইন অ্যান অ্যাবসার্ড ওয়ার্ল্ড। অ্যাবসার্ডিটি, হ্যাঁ, ওয়ার্ল্ডটাকে বলছে অ্যাবসার্ড। এখানে কোনো কিছুর কোনো গুরুত্ব ওরকমভাবে নাই। এখানে কোনো গুরুত্ব নাই, অস্তিত্বর জায়গাটা আমরা মানে কি বলবো ভাবতে পারছি না। অধিকাংশ মানুষ আমরা অনেকটা ওই ফকিরি জীবনযাপন করি, বুঝতে পারছো? নিজের সত্তা, অধিকার, দায়িত্ববোধ এগুলোকে একটু বাদ দিয়ে। দেখো উইলিয়াম সাফারিং স্টিম ফ্রম হিজ ইনএবিলিটি টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর হিজ চয়েস। ওই যে চয়েস করতেছি কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে না। হোয়াইল ডেসপারেটলি লঙ্গিং ফর মিনিং অ্যান্ড কানেকশন, সে চাচ্ছে কোনো কিছু কিন্তু সেই হিসাবে রেসপন্সিবল না। হি স্ট্রাগল উইথ ফিলিং অফ ইনসিগনিফিকেন্স, ফিয়ার অফ ডেথ অ্যান্ড ইমোশনাল আইসোলেশন।
সেন্ট্রাল কনসেপ্ট অফ এক্সিস্টেন্সিয়াল ফিলোসফি, হ্যাঁ, যে আমরা যদি নিজেকে ইনসিগনিফিক্যান্ট ভাবি, মরে যাবো, আর এত কিছু করে লাভ কি, কিছুদিন পরেই তো মারা যাবো। ইমোশনাল আইসোলেশন। দ্য নভেল এক্সপ্লোর দ্য টেনশন বিটুইন অথেন্টিক এক্সিস্টেন্স অ্যান্ড সেলফ ডিসেপশন। উইলিয়াম অফেন লাইজ টু হিমসেলফ অ্যাবাউট হিস অ্যাবিলিটি। দেখো, নিজের কাছে নিজের মিথ্যা জানো, হ্যাঁ, নিজেকে চিটিং করতেছে, সাকসেস অ্যান্ড পটেনশিয়াল, নিজের কাছে নিজে চিট করতেছে। হিজ ইভেন্চুয়াল ইমোশনাল দেখো ব্রেকডাউন সিগনাল। এই যে দেখুন এইগুলো পড়াচ্ছি না, তখন বললাম না যে তোমাদের কিছু কিছু আরও আচরণ আমার নিজের কাছে ওই বিষয়টাকে তখন টাচ করে, হ্যাঁ, তখন খারাপ লাগে আর কি, বুঝতে পারছো? নিজের কাছে নিজেকে চিটবাজ মনে হয় না তোমাদের? এরকম মনে করো, বলো তো। তুমি যে বাপের টাকাটা নিলা, জি স্যার। সেই টাকাটা যে তুমি ব্যয় করতেছো অকাজে, এবং তুমি বাবা মাকে গিয়ে আবার বলবা যে ও পড়াশোনা করে লাভ কি, চাকরি বাকরি সবার তো হয় না, আর স্যাররা ভালো মতো পড়ায় না, এই জন্য পড়াশোনা ভালো মতো হচ্ছে না। তা স্যাররা ভালো পড়ায় না তো তোমার পড়াশোনার সমস্যা কিসের? তাহলে অন্য কেউ তো স্যাররা ভালো মতো পড়ায় না, এটাই স্যার। তাহলে ও তো ভালো রেজাল্ট করতেছে, তোমার খারাপ রেজাল্ট হলো কেন করে, বলো? এটা কি জি স্যারদের দোষ স্যার। হয়ে গেল? না স্যার। স্যারের ঘাড় ধরে না ক্লাস স্যার। করাই নাও না, দেখতেছি করাও, কেমন করে করাও, যে স্যার ক্লাস নিতে হবে। কয়দিন আন্দোলন করেছেন যে স্যার ঠিকমতো ক্লাস হয় না, হ্যাঁ? স্যাররা ক্লাস না নিলে, বরং স্যাররা ক্লাস নিতে চাইলে তোমরা হুড় করে বাইরে যাচ্ছ। দুপুর 12টা হয়ে গেল মানে ক্ষুধা লেগে গেছে, স্যার আসলে তো 10টার সময়, 12টা না বাজতেই তোমাদের ক্লাসের মাথা খারাপ হয়ে গেছে, এখন স্যার মাথায় আর ঢুকতেছে না, এখন আমরা বাড়ি যাব, আমরা ক্লাস করবো না। আর অমনি দোষাদোষি শুরু হয়ে গেল। আর দোষাদোষি করে বা লাভটা কি? স্যারের কি বেতন মানে কমে যাচ্ছে আর তোমার বেশি হচ্ছে, বলো? না স্যার। তোমার দায়িত্বটা কি? বললাম যে তুমি মনে করো 5 টাকার কলম নেওয়ার জন্য দোকানে 5 টাকা দিয়েছো, তোমাকে কলম যদি না দেয় তুমি কি বাড়ি চলে আসবা? হ্যাঁ, না স্যার। কি করবা? মারামারি লাগাই দিবে স্যার, কলম দিবি না মানে। হ্যাঁ, আর তুমি এখানে 5-10 হাজার করে টাকা দিচ্ছ, দিয়ে চুপচাপ বাড়ি চলে আসতেছো, কই? তাহলে কি শিক্ষাটা কি ফকির, যে এদের টাকা দরকার ভাই, টাকাটা দিয়ে বাড়ি চলে আসলাম আমি? আর কোন দোকান আছে? তুমি এখন চায়ের দোকানে চা খাইতে গেছো, দেখা যাচ্ছে চিনি দেয়নি, কি চুপচাপ খাই চলে আসবা টাকা দিয়ে? না স্যার। তাহলে ওই 5 টাকার জন্য যদি মারামারি করতে পারো, তাহলে এই 10,000 টাকার জন্য কিছু বলো না কেন, বলো? যে আমার অধিকার লঙ্ঘিত হচ্ছে, আমি পড়াশোনা পাচ্ছি না, আমার পড়াশোনা হচ্ছে না, এটা বলো না কিসের জন্য? ও স্যারদের দোষ, স্যাররা পড়ায় না। স্যারদের বউয়ের টাকা পয়সা দরকার, ওদের ড্রেস ড্রেস দরকার, তো ওই জন্য বাপ মার কাছ থেকে নিয়ে ওদের দিয়ে আসি, ঠিক আছে? তো একটু দান করা দরকার, স্যারদের শিক্ষা লেভেলটা দান করার দরকার। স্টুডেন্টরা খুব দানশীল, বুঝতে পেরেছো? এত দানশীল স্টুডেন্ট আমাদের চারপাশে, খুব ভালো। যাও, তাই বলছে দেখো যে বিলো হাউএভার ডাইভার্সেস ফ্রম পিওরলি নিহিলিস্টিক এক্সিস্টেন্সিয়ালিজম। নিহিলিস্টিক মানে কি? পুরো যেটাকে মানে অস্তিত্বহীন করে দেয়। অ্যাফার্মিং দ্য পসিবিলিটি অফ মোরাল রিনিউয়াল। উইলিয়াম ফাইনাল এক্সপিরিয়েন্স অফ গ্রিফ অ্যাট আ স্ট্রেঞ্জার্স ফিনারেল। দেখো শেষের দিকে, হ্যাঁ, শেষের দিকে যখন সব কিছু হারাইয়ে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, তখন দেখায় লোকজন একজন ব্যক্তিকে নিয়ে যাচ্ছে, সে মারা গেছে, তার ফিনারেলের জন্য নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তখন কেমন হবে? স্যার কান্না পাবে। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কাহিনীতে এরকম আছে। যেমন পল, হ্যাঁ, আমাদের সানসান লাভার্সে, সে কি একাকী হয়ে গেল না? বলো, শেষে নিজের জীবন জি স্যার। নিজের মতো জি করে স্যার। তৈরি করতে হবে। প্রত্যেকটা গল্প তোমাকে একটা শিক্ষা দিচ্ছে। যদিও রাইটারেরা, আমরা তো অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি পড়েছি, তারা সরাসরি মোরালটাকে রিপ্রেজেন্ট দিয়ে দেয় না ধর্মের মতো, কিন্তু তারা জি একটা স্যার। স্ট্রং মোরাল লেসন প্র্যাকটিক্যালি দিয়ে যায়, সেটাকে বুঝতে হয়। আর এই বোঝার ক্ষমতা সবার নাই, এই জন্য তারা শুধু গল্প পড়ে, বুঝতে পেরেছ? আমাদের অধিকাংশ জি 90% স্যার। স্টুডেন্ট শুধু গল্প পড়ে, আর গল্পের ভিতর কি কি খুঁজে পাই, বলো? সবচেয়ে বড় ওয়ার্ড কোনটা? খালি পরকীয়া হ্যাঁ, চাই। শুধু পরকীয়া খুঁজে পাই, আর কিছু পাই না। ঠিক আছে? গল্প আর পরকীয়া খুঁজে পাই। আর যেটাতে সে পরকীয়া খুঁজে পাচ্ছে, সেটাই নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গল্প। তাহলে নিশ্চয়ই যারা শ্রেষ্ঠ গল্প বলছে তাদের মতো বোকা এই পৃথিবীর তার দ্বিতীয়টা নাই তার কাছে, নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে ওইরকম একটা পরকীয়ার যুক্ত গল্প এরকম একাডেমিক লেভেলের শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় না, সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তাহলে কি বোকা সবাই, হ্যাঁ? তোমার মতো বুদ্ধিমান আমাদের ওখানে দরকার ছিল, যে খুঁজে খুঁজে একটু ভালো কিছু স্টোরি নিশ্চয়ই একাডেমিক লেভেলে আনা উচিত ছিল। তোমাকে যে পাইলো না কেন তার আগে, তাহলে সিলেবাসটা হয়তো অন্যভাবে সাজাতে পারতো।
এবার ফার্স্ট ইয়ার একটা গল্প দিয়েছে, গল্পটা একটু পড়ে নিও, দ্য ফ্রুট অফ মাই উমেন, ঠিক আছে, একটা শর্ট স্টোরি, বুঝতে পারছো? ও গল্পটা যে আরও মারাত্মক গল্প, হাজব্যান্ড ওয়াইফের একটা গল্প, তাদের রিলেশনশিপের ব্যাপারটা বোঝানো হয়েছে, ঠিক আছে? ওখানে কিছু সেন্সুয়াল কথাবার্তা আছে। আমি এখন শুধু এইটুকু আমি বুঝতে পারছি না যে ওই ওই গল্পটা পড়াতে গিয়ে ছেলে মেয়ে আমাকে এখন, হ্যাঁ, বেঞ্চের পা ভেঙে না মারলে হয়, বুঝতে পারছো? যে স্যার এসব কি পড়াচ্ছে, বুঝতে পারছো? একটু পড়ে দেখো গল্পটা, হ্যাঁ। রাইটারের নাম কি? দ্য ফ্রুট অফ মাই উইমেন, দ্য ফ্রুট অফ মাই উইমেন মানে আমার ওয়াইফ, মনে করো এরকম হয়েছে যে ওই গল্পে দেখাচ্ছে রাইটার যে তার ওয়াইফ মারা গেছে, ঠিক আছে? তো সেই ওয়াইফটাকে সে কী করছে, ইয়ে করছে, ওই ফুলের টবে, মনে করো ফুলের টবের মতো করে লাগাই দিছে, সেখান থেকে একটা গাছ হয়েছে, সেই গাছে একটা ফল হয়েছে। বলে স্যার কী বললো এটা আবার, নাকি? মানে এটা একটা সিম্বলিক। তো একটু গল্পটা পড়লে বুঝতে পারবো। আমরা তো যা পড়েছি সেগুলো তো ছোট বাচ্চাদের গল্প কিছু পড়েছি, তাই না? গেমস অ্যাট টুয়াইলাইট, তারপর হচ্ছে গার্ডেন পার্টি, এগুলো। জি স্যার। এখানে যে গল্প দু একটা দিয়েছে একটু ভিন্ন ধরনের। এবার যে নভেলটা দিয়েছে, তোমাদের তো স্যারাস মার্নার ছিল, এবার নভেলটা দিয়েছে ইন্ডিয়ান সেটিংয়ের একটা নভেল, সেটাও মোটামুটি পারিবারিক একটা গল্প। বুঝলেন তো? বললাম যে ছেলে মেয়ে শুধু এখন শুধু পরকীয়া খুঁজে পাবে, ভাই কিচ্ছু করার নেই। এমনিতেই আগে যা ছিল সেখানে কম ছিল, তাতেই যে অবস্থা। এবার তো ছেলে মেয়ে ফেসবুক পুরো জি স্যার। গরম করে ফেলবে, বুঝতে পারছো? দ্য গাইড নামে একটা যে নভেলটা দিয়েছে, ওটা যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবা যে এবার তো ছেলে মেয়ে পুরো ফেসবুকে তো ছোটো করে লিখতো, এবার বড় করে লিখবে, বুঝতে পারছো? টাইটেলটা একটু বড় করে লিখবে আর কি। তো এই যে কথাগুলো এখানে দেখানো হলো, তোমরা একটু আরও এই যে কাহিনীগুলো আছে তোমরা একটু এটা রিডিং দিবা, ঠিক আছে? এটা একটু পড়বা, পড়লে পরে একটু নিজের সাথে একটু আলোচনা করবা। আগামী দিন আমরা চ্যাপ্টার ওয়াইজ যে সামারি আছে, অ্যানালাইসিস, আগামী ক্লাসে আমরা শেষ করে ফেলবো এটা। আর মূল বই থেকে যদি কিছু লাগে আমি এখান থেকে একটু দিবনি। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আর একটু ক্লাসগুলো ঠিক মতো করো। আচ্ছা জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।